আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোন সবাই কেমন আছে? আমরা জানি যে গতকালকে আমাদের অনেকগুলো জব পরীক্ষা রয়েছে, অনেকগুলো পরীক্ষা কিন্তু আমাদের লিখিত পরীক্ষা, এবং গত পরশুদিন আগামী আগামীকালকে আমাদের হচ্ছে অনেকগুলো পরীক্ষা রয়েছে। ম্যাক্সিমাম পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে, এবং আগামী পরশু ওই দিন হচ্ছে দারিদ্র বিমোচন পরীক্ষা আমরা যারা দিব। আমরা জানি যে একটা শর্ট টাইমে দারিদ্র বিমোচন পরীক্ষাটা হচ্ছে। তো এই যে পল্লী দারিদ্র বিমোচন পরীক্ষাটা অনেক শর্ট টাইমে হওয়ার কারণে আপনারা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলেন যে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কোন জায়গা থেকে প্রস্তুতি নিব। তো সব প্রস্তুতির আলোচনার কি বলবো মেরুদণ্ড কিন্তু জব মেডিসিন হয়ে গেছে। অর্থাৎ জব মেডিসিন আপনাকে এই শর্ট টাইমে যে পরিমাণ ইফোর্ট দিয়ে আপনাকে আপনার মাথাকে গুছিয়ে দিচ্ছে, আল্লাহ সহায় থাকলে ইনশাআল্লাহ আমরা শতভাগ কমনি পরীক্ষার হলে পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা সর্বোচ্চ রিসার্চ এবং সর্বোচ্চ গবেষণা করে আপনাদেরকে প্রতিটা সাবজেক্ট পড়ানোর চেষ্টা করতেছি। সকাল 11টায় হচ্ছে আমাদের বাংলা ক্লাস হয়ে গেছে, বিকাল 3টা। অর্থাৎ এখন আমরা ম্যাথের আমরা গতকালকে বীজগণিতের ক্লাসটা করেছি, যারা করি নাই করে ফেলবো। এবং আজকে এখন ইনস্ট্যান্ট আমরা হচ্ছে জ্যামিতি থেকে যে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ চতুর্ভুজ অংশ, ত্রিভুজ অংশ এবং পরিমিতি অংশ, এই 3টা অংশ থেকে যে যে ম্যাথগুলো আসার মতো এই ম্যাথগুলো কিন্তু আজকে আমরা ক্লাসের মধ্যে রেখেছি। এবং আল্লাহ যদি সহায় থাকেন, সৃষ্টিকর্তা যদি আমাদের সাথে সহায় থাকেন, তো আমরা এর বাইরে কোনো ম্যাথ থেকে আর প্রশ্ন কমন পাবো না। তো আমরা আজকের এই ক্লাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের এই ক্লাসে আমরা যে ম্যাথগুলো করব অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন কঠিন কিছু ম্যাথ রয়েছে, যে ম্যাথগুলোর একটা প্যাটার্ন জানলে ওই প্যাটার্ন থেকে যদি আপনার প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। সো আমার কলিজার ভাই কলিজার বোন প্রত্যেকেই আমরা লাইভটাকে একটু শেয়ার করে দিব, শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখবো, আমি নিজেও শেয়ার করে দিব, এখন আপনারাও একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের সাথে প্রায় 350-র মতো স্টুডেন্ট চলে এসেছি। আমরা 1 মিনিটের মধ্যে আমরা 1000 স্টুডেন্ট হইলেই কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দেব, এবং প্রত্যেকেই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা আমরা ইতোমধ্যে ক্লাসে যুক্ত হয়েছি, সবাই একটু আমরা কমেন্ট করব, সবাই একটু আমরা কমেন্ট করব ইনশাআল্লাহ। সবাই আমরা একটু কমেন্ট করব ইনশাআল্লাহ। সবাই আমরা একটু কমেন্ট করব এবং শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। এবং আজকে আমরা যদি দেখি যে আসলে আমরা কি কি ম্যাথগুলো রেখেছি, দেখেন যে যে ম্যাথগুলো হচ্ছে বিভিন্ন জব পরীক্ষায় লিখিততে আসছে ইতোমধ্যে, এই ম্যাথগুলো নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই ম্যাথগুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। অনেক গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ রেখেছি, অর্থাৎ যে ম্যাথগুলো বারবার বিভিন্ন লিখিত পরীক্ষায় অলরেডি এসেছে, আবার আসবে, এরকম ম্যাথগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আমরা রেখেছি। সো আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা একটু পরেই ক্লাস কিন্তু শুরু করে দিব। সো প্রত্যেকেই একটু আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, কারণ এখন আমরা সময় নষ্ট করব না। সময় নষ্ট না করে আমরা ক্লাসের মধ্যে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ক্লাসের দিকে একটু কনসার্ন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আমি নিজেও অলরেডি শেয়ার করে দিয়েছি। আপনারাও একটু প্রত্যেকে শেয়ার করে কমেন্টে ডান লিখবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই শেয়ার করে ডান লিখবেন ইনশাআল্লাহ। ওকে, প্রত্যেকে শেয়ার করে কমেন্টে ডান লিখবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই শেয়ার করে কমেন্টে ডান লিখবেন, প্রত্যেকেই শেয়ার করে কমেন্টে ডান লিখবেন ইনশাআল্লাহ। ডান লিখেছেন? প্রত্যেকেই শেয়ার করব। আরেকটা ব্যাপার দেখি, আজকের এই ক্লাসটা যারা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যে থাকবেন তাকে আমরা নাসির স্যারের একটা ক্যারিয়ার প্লাস বই গিফট করব। অর্থাৎ আজকের এই ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবে তাকে কিন্তু আমরা একটা নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই গিফট করব। সর্বোচ্চ শেয়ারকারী নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই গিফট পাবে। নাসির স্যারের একদম আপডেট যে ক্যারিয়ার প্লাস বইটা আছে, এই বইটা কিন্তু আমরা আপনাদেরকে গিফট করব ইনশাআল্লাহ। সো সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকতে হবে, এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজনকে আমরা 10 থেকে 20তম গ্রেডের কোর্স একদম ফ্রি করে দিব। সো 10 থেকে 20তম গ্রেডের একটা কোর্স যদি আপনি একদম ফ্রি পেতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন। এই জন্য আমরা প্রত্যেকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। ওকে, তো আমি কি আমার ক্লাসটা শুরু করে দিতে পারি? অবশ্যই ক্লাসটা শুরু করে দিতে পারি, কারণ আমরা বেশি সময় নষ্ট করব না, সময় ডিলে করব না। আমি আরেকটু হালকার উপর ঝাপসা করে আরেকবার শেয়ার করে
আমি নিজের কৃতজ্ঞতার জায়গাটাও একটু স্বীকার করি, যেহেতু আমিও শেয়ার করতে পারবো এই জন্য কিন্তু আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। এই যে শেয়ার অপশনে গিয়ে নিজের টাইম লাইনে পারেন, বিভিন্ন গ্রুপে যারা যুক্ত আছেন বিভিন্ন গ্রুপে অবশ্যই কি করবেন, অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। দেখেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু মনোযোগ দিয়ে আমরা পুরো ক্লাসটাকে অবজারভেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম ম্যাথের দিকে আমরা তাকাই। আমরা ইতোমধ্যে প্রায় 600 স্টুডেন্ট চলে এসেছি লাইভে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে প্রায় 600 স্টুডেন্ট যুক্ত আছেন। প্রথম ম্যাথ দেখেন, আপনাকে কিন্তু এই টাইপের ম্যাথগুলো একটু বেশি বেশি দিবে। যদি কখনো ত্রিভুজ থেকে প্রশ্ন আসে তাইলে আপনি ভেবে নেবেন যে আপনি এই টাইপের ম্যাথগুলো কিন্তু কমন পেতে যাচ্ছেন। ত্রিভুজ থেকে যদি কখনো প্রশ্ন আসে তাইলে আপনি এই টাইপের ম্যাথগুলো থেকেই কিন্তু প্রশ্ন কমন পেতে পাবেন। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখেন অনেক সময় আপনার একটা ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে ভাইয়া? 3টা বাহুর মান দেওয়া থাকবে। যদি কখনো 3টা বাহুর মান এভাবে দেওয়া থাকে আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তাইলে কিন্তু আপনাকে অর্ধ পরিসীমা থেকে এস এর মানটা বের করতে হবে। দেন অর্ধ পরিসীমার এস কে ব্যবহার করে আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমরা সবাই জানি যে এখানে আমাকে যখনই ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া থাকে তখন আমরা সবাই জানি একটা জিনিস, সেটা হচ্ছে পরিসীমা। কি বলেন? পরিসীমা। যদি আপনাকে 3টা বাহু দ্বারা পরিসীমা বের করতে বলতো তাহলে আপনি কি করতেন? পরিসীমা মানেই হচ্ছে সবগুলো বাহুর যোগফল। ধরেন আপনি 13 যোগ 14 যোগ 15 এই 3টা বাহুকে যদি যোগ করেন এটা হচ্ছে পরিসীমা। মানে 3টা বাহুর যোগফল বা সীমানাগুলো, যতগুলো সীমানা থাকে সবগুলো সীমানাকে যোগ করলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পরিসীমা। কিন্তু পরিসীমার সামনে যদি আমি একটা অর্ধ লাগাই, এই অর্ধ মানে কি? অর্ধ মানে অর্ধেক অর্থাৎ ভাগ 2। অর্ধ মানে অর্ধেক অর্থাৎ ভাগ 2। আমরা যদি সবগুলো মানকে যোগ করি, যোগ করলে পাবো 42/2, অর্থাৎ আমরা এখানে পাবো অর্ধ পরিসীমার মানটা 21। কত পাবো? 21 পাবো। আমরা এই যে অর্ধ পরিসীমার মানটা যে 21 পাইলাম, তাহলে এবার যদি আমরা ক্ষেত্রফল লিখতে চাই তাহলে ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি লিখবো? আমরা সবাই জানি যে এটার ভেতরে যে ক্ষেত্রফল বের করতে হয় এই ক্ষেত্রফলটা আমার অর্ধ পরিসীমার সাথে যুক্ত। অর্থাৎ আমি যদি এই 13কে এ ধরি আর এই 14কে বি ধরি আর এই 15কে যদি আমরা সি ধরি, তাইলে ব্যাপারটা হয়তো a + b + c / 2। তো আমরা মনে মনে ধরে নেই, আপনি যখন পরীক্ষার হলে এটাকে সূত্রে লিখবেন তখন কিন্তু এভাবেই লিখবেন যে অর্ধ পরিসীমা ইকুয়াল a + b + c / 2। এর মান 13, বি এর মান 14, সি এর মান 15 বসায় আপনি দেন অর্ধ পরিসীমার মানটা বের করবেন। তাইলে এখানে আমরা যদি অর্ধ পরিসীমাকে আবার এস দ্বারা প্রকাশ করি তাহলে এস ইকুয়াল লিখতে হবে আমাকে, এই যে এস দ্বারা আমরা প্রকাশ করলাম অর্ধ পরিসীমাকে, এই জন্য আমরা লিখব এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এই যে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি কি হলো? আটকে গেছিল ক্লাস? ধুর, এইটা আবার এমনি করে আগায় দিয়ে রাখছেন তো আটকাবেই তো। তো বলছিলাম যে ক্লাস মানে ওরা সকালে একটু পিছিয়ে দিলে হয়ে যায়, এই জন্য তো স্টুডেন্ট উঠে না কেন। আচ্ছা কলিজার ভাই কলিজার বোন, আমার মনে হয় যে শুরু থেকে অনেকেই কমেন্ট দেখা যাচ্ছে না, ভিডিও আটকে গেছে। আচ্ছা ওকে 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 ওকে, এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করবো আমরা সবাই। শুরুতেই আটকা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোন? আচ্ছা আমি একদম শুরু থেকে শুরু করলাম, আবার ধরেন একদম শুরু থেকে শুরু করলাম। ওকে, একদম শুরু থেকে শুরু করলাম যেহেতু আটকে গেছে। একটু মনোযোগ দেই আমরা। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে একটা ত্রিভুজের যদি আপনি 3টা বাহুর মান দেখেন দেওয়া আছে, তাইলে আপনাকে এখানে অর্ধ পরিসীমা বের করতে হবে। তো আমরা সবাই জানি যে অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল a + b + c / 2। তাইলে এই জায়গায় যদি আমরা এর মানটা এখানে ধরি কত? 13। তাইলে আমরা এখানে ধরতে পারি 13 যোগ 14 যোগ 15 ভাগ কত ভাইয়া? 2। আমরা যদি সবগুলোকে যোগ করি তাইলে পাই 42, 42কে 2 দ্বারা ভাগ করলে পাই 21। তাহলে অর্ধ পরিসীমার মানটা কিন্তু আমরা পাইলাম কত? 21 পাইলাম।
এই অর্ধপরিসীমার মান যখন আমি 21 পাইলাম, তখন আমাকে এখানে কি বের করতে হবে? ক্ষেত্রফলের ফর্মুলা এখন আমাকে ব্যবহার করতে হবে। 3 বাহুযুক্ত ত্রিভুজের যদি 3টা বাহু দেওয়া থাকে, তাইলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে কি করতে হয়? এই ইয়া বড় একটা রুট ব্যবহার করে অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা মাইনাস এ ইন্টু অর্ধপরিসীমা মাইনাস বি ইন্টু অর্ধপরিসীমা মাইনাস সি, এই জিনিসটা আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আমরা এই জায়গায় যদি এখন মান বসাই, মান বসাইলে আসলে কত আসে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে রুট ওভার, এখানে দেখেন এস এর মানটা কত পাইছি আমরা? 21 পাইছি, ইন্টু 21 মাইনাস এর মানটা কত ভাইয়া? এর মানটা হচ্ছে আমার 13, তাইলে এখানে দিলাম 13, ইন্টু এখানে এস এর মান হচ্ছে 21 মাইনাস বি এর মানটা কত ভাইয়া? 14, তাহলে এখানে দিলাম 14। এরপর আমার সি এর মানটা কত ভাইয়া? 21 মাইনাস সি এর মানটা কিন্তু হচ্ছে আমার 15। এই যে এখন এই জায়গায় যদি আমরা একটু মিনিমাইজ করি, তাইলেই কিন্তু আমাদের মানগুলো হয়ে যায়। কেমনে দেখেন, এই যে 21 থেকে 7 যদি আমরা বিয়োগ করি, 21 থেকে 7 যদি আমরা বিয়োগ করি, এখানে 21ই পাচ্ছি, গুণন 21 থেকে 13, এই যে 21 থেকে 13 যদি আমরা বিয়োগ করি, তাইলে আমরা কত পাবো ভাইয়া? আমরা পাবো হচ্ছে 8। কত পাবো? 8 পাবো, গুণন আমরা যদি এবার 21 থেকে 14 বিয়োগ করি, তাহলে কত পাবো? 7। এরপর 21 থেকে 15 যদি আমরা মাইনাস করি, তাহলে কত পাবো? 6। এই সবগুলোকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমরা মানটা গিয়ে কত পাবো ভাইয়া? আমরা মানটা গিয়ে কত পাবো বলেন? কত পাবো? এই সবগুলোকে গুণ করে দেন আমরা রুট করব, তাইলে আমরা একটা মান পেয়ে যাব। তাহলে সবগুলোকে গুণ করেন তো কত আসে আমার কলিজার ভাই কলিজার বোন? একটু ঝটপট সবাই সবগুলোকে গুণ করেন। দেখেন এখানে বেসিক্যালি কি জিনিসটা আসবে আমি আপনাদেরকে একটু বলে দেই। এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনাকে এখানে একটা জিনিস মডিফিকেশন করে মানটাকে বের করা যায়, অথবা সবগুলোকে বের করে একটা রুট আকারে মান পাওয়া যায়, অথবা এটাকে যদি আপনি একটু মডিফাই করতে চান তাহলে মডিফাই করা যায়। কিভাবে মডিফাই করা যায় আমি বলি। ধরেন আপনি এখানে লিখলেন 6 7 কত? 42, আর এখানে 21 এর সাথে 8 এর এখানে আপনি যদি 2 নেন, তাহলে অতিরিক্ত থাকে কি? 4। মানে ব্যাপারটা লেখা যায় এরকম যে 42 গুণন 42 গুণন 4, এটা কিন্তু লেখা যায়। কেন? এই 6 আর 7 গুণ করলে কত? একটু বুদ্ধি শিখিয়ে দেই দ্রুত অ্যান্সারটা বের করার জন্য। এখানে দেখেন 6 7 কত? 42, আর এখানে 21 আর 8 থেকে 2 নিলাম, 21 দিকে আরো কত বলেন? 42, গুণন 8 থেকে যদি 2 নেই তাহলে বাকি থাকে কত? 4, তাহলে গুণন 4। এই যে 42 আর 42 এই রুটের ভেতরে একই সংখ্যা দুইটা থাকলে আমরা তাকে কি বলি বলেন তো? আমরা সবাই জানি তাকে আমরা কি বলি বলেন? আমরা এই দুইটা 42 থেকে একটা 42 নিতে পারি, একটা 42 নিলাম, আর এই রুট 4 কে আমরা কি বলতে পারি? 2 বলতে পারি। তাহলে 42 আর 2 গুণ করলে আমাদের কত হয়? 84 হয়। এই 84 হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে মুখে মুখে বের করার একটা নিনজা টেকনিক। যদি কেউ মুখে মুখে বের করতে চান তাহলে এটা হচ্ছে একটা নিনজা টেকনিক। এই 4 এর রুটের মান হচ্ছে 2, আর দুইটা 42 রুটের ভেতরে থাকার কারণে একটা 42, 42 গুণন 2 = 84, তাইলে উত্তর হবে আমার 84। আর যদি আপনি সবগুলোকে গুণ করেন তাইলে পাবেন 7056, আর ওই 7056 এই যে রুট আকারে যে 7056 পাইলেন, এই 7056 জন্য আপনি এর মানটা কত পাবেন? 84 পাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? তাহলে উত্তর হবে আমাদের কত বলেন? উত্তর হবে কিন্তু আমাদের 84। বলেন আমরা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু এনশিওর করব। যদি আমরা এটা ক্লিয়ার হতে পারি তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো। সবাই কি আমরা এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা একটু এনশিওর করব কলিজার ভাই কলিজার বোন। আমি আবারও বলতেছি, আপনারা এখন যে ম্যাথগুলো করতেছেন এগুলোর ব্যাখ্যা সহ সমাধান সহ আমি আপনাদেরকে আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লাস শেষে আজকে যারা ক্লাসটা করবেন, ক্লাস শেষে আমি আপনাদের বীজগণিত এবং জ্যামিতি সংক্রান্ত যতগুলো ম্যাথ লিখিত পরীক্ষায় আসার মতো এগুলো আমি আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দিব। আর আজকে আমার ক্লাসের পরেই পাটিগণিতের একটা সাজেশনমূলক ক্লাস নেবেন হচ্ছে তৌহিদ স্যার। আর ওই তৌহিদ স্যারের ক্লাসে কিন্তু আপনারা পাটিগণিতের A to Z লিখিত একটা পরামর্শ পাবেন বা একটা সাজেশন পেয়ে যাবেন। টেনশন নেওয়ার কোনো কারণ নাই কলিজার ভাই কলিজার বোন, এখনো সময় আছে একদিন হাতে। আর যাদের আগামীকালকে পরীক্ষা তারাও যে ক্লাসগুলো করতেছেন এগুলো থেকেই কমন পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে চলে যাই। দেখেন এই ধরনের প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বেশি আসে। এই ধরনের প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বেশি আসে। যদি এই ধরনের প্রশ্নগুলো আসে তাইলে আমরা কিভাবে করব, এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট।
সো আমার কলিজার ভাই কলিজার বোন দেখেন প্রশ্নটা আমাদেরকে কি করেছে। এটা বেসিক্যালি বিএসসি কম্বাইন্ড এক্সাম পরীক্ষা 2018 সালে আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে এই সেম প্যাটার্নে আরেকটা ম্যাথ দেখেন তো কোথায় আসছে ভাইয়া। এটা কিন্তু আমাদের আসছে খাদ্য মন্ত্রণালয় 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর লিখিত পরীক্ষায়। তাহলে এই প্রশ্নগুলো লিখিতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনারা ইতোমধ্যে বুঝে গেলেন। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? আচ্ছা, একজন বলছেন 8 থেকে 2 বাদ দিলে থাকে তো 6। আরে মিয়া, ওইভাবে আমরা 2 বাদ দেই নাই, আমরা 8 কে মিলাইছি 4 গুণন 2, 4 দুগুণে 8। এই 2টা এক জায়গায় নিয়ে গেছি আর বাকি থাকে 4। ওখানে তো গুণ অবস্থায় ছিল, যোগ অবস্থায় ছিল না, যোগ অবস্থায় ছিল না, বুঝতে পারছি? আচ্ছা, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। এই ম্যাটটার ক্ষেত্রে দেখেন, একটি 21 মিটার দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ বিশিষ্ট বাগানের বাহিরের দিকের 3 মিটার, বাগানের বাহিরের দিকের 3 মিটার প্রশস্ত পথ রয়েছে। প্রতি বর্গমিটারে যদি আমার এত টাকা ধরে পথটিতে ঘাস লাগাতে খরচ হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে? তাইলে পথে মোট কত টাকা খরচ হবে এটা আমাদেরকে বের করতে বলছে। আমার কলিজার ভাই কলিজার বোন, এই ম্যাথটা আমাদের কাছে মামুলি ব্যাপার, এই ম্যাথটা আমরা অনায়াসে পারবো এবং খুব দ্রুত পারবো। দেখেন, এই ম্যাথের ক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার যে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, এই বাগানের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমার ক্ষেত্রফল বের করা। কি বের করা? ক্ষেত্রফল বের করা। দেখেন, আমরা যদি পুরো বাগানের ক্ষেত্রফল বের করতে চাই, তাইলে পুরো বাগানের ক্ষেত্রফলটা আমাদের কত হবে বলেন তো? আমরা যদি লিখি যে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, তাহলে বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 21। তাহলে 21 গুণন প্রস্থ কত বলেন? 15। আপনারা কিন্তু এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ সূত্রটা আগে লিখবেন, দেন মান বসাবেন, কারণ লিখিত প্রসেস কিন্তু এটাই। তাহলে এত বর্গমিটার। আপনি এখন এই দুটাকে যদি আপনি একটু গুণ করে দেন, গুণ করলে মান আসবে 315 বর্গমিটার। তাহলে এই যে 315 বর্গমিটার মান পাইলেন, 315 বর্গমিটার, এই 315 বর্গমিটার এটা হচ্ছে আমার কি ভাইয়া? বাগানের ক্ষেত্রফল। কিন্তু আমি যদি চাই পথ সহ বাগানের দৈর্ঘ্য এবং পথ সহ বাগানের প্রস্থ নিয়ে আমি ক্ষেত্রফল বের করব, তাইলে কি হবে বলেন? বাগানের বলেই দিছে বাগানের বাহিরের দিকে কত মিটার? 3 মিটার প্রশস্ত পথ রয়েছে। ভাই, এটা যদি আমি একটা চিত্র আঁকি, ধরেন এটা বাগান, এর বাইরে এরকম 3 মিটার প্রশস্ত একটা কি আছে বলেন তো? পথ রয়েছে। অর্থাৎ এই যে এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার প্রশস্ত বিশিষ্ট। এবার আমরা যদি এই রাস্তা সহ বা পথ সহ যদি মানগুলো দৈর্ঘ্য নেই, তাহলে বলেন তো পথ সহ দৈর্ঘ্য কত হবে? পথ সহ দৈর্ঘ্য, তাহলে পথ সহ দৈর্ঘ্য, পথ সহ দৈর্ঘ্য, এই পথ সহ দৈর্ঘ্যটা কত হবে? আগে ছিল 21, এবার 21-এর সাথে আপনার দৈর্ঘ্য বরাবর 3, প্রস্থ বরাবর 3। তাহলে 21-এর সাথে আপনি কি করবেন বলেন তো? 21-এর সাথে এই যে 3 আর 3 যোগ করে দিবেন, 3 যোগ 3, 3 যোগ 3। তাইলে এখানে আপনি কত পাইলেন? 21 আর 3 যোগ করলে কত হয়? 3 3 6, 6 আর 21 যোগ করলে হয় 27। এই যে এখানে পাইলেন আপনি 27। আর পথ সহ যদি আপনি প্রস্থের কথা বলেন, তাহলে পথ সহ প্রস্থ, এই প্রস্থটা কত হবে বলেন তো? প্রস্থে মান আছে 15। তাইলে এখানে 15 যোগ 3 যোগ 3, 3 যোগ 3, কারণ এই যে দৈর্ঘ্য বরাবর 3, প্রস্থ বরাবর 3, এই যে প্রস্থ বরাবর 3 আর 3 আর দৈর্ঘ্য বরাবর 3 আর 3, এই দৈর্ঘ্য বরাবর যখন নিলাম এই 3 যোগ এই 3, আর প্রস্থ বরাবর যখন নিলাম এই 3 যোগ এই 3, এই 3 3 যোগ করে দিলাম। তাহলে 15 আর এখানে 3 আর 3 যোগ করলে আমাদের কত হয়? 6। 15 আর 6 যোগ করলে কত হয়? 21। এবার দেখেন, এই পথ সহ বাগানের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কত হয়? এবার আমরা লিখতে পারি না যে পথ সহ বাগানের ক্ষেত্রফল, পথ সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে পথ সহ বাগানের ক্ষেত্রফল কি হবে বলেন? ওই যে 27 গুণন 21, 27 গুণন 21, 27 গুণন 21 বর্গমিটার। তাহলে এই দুটাকে যদি আমি গুণ করি, এই দুটাকে গুণ করলে 567 বর্গমিটার আসবে। তাহলে এই যে 567 বর্গমিটার, 567 বর্গমিটার আমরা পেয়ে গেলাম। এবার বলেন, শুধুমাত্র পথের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে পথ সহ ক্ষেত্রফল থেকে আমি যদি বাগানের ক্ষেত্রফলটা মাইনাস করি, তাইলে হয়ে যাবে না? তাইলে আমরা যদি এবার লিখি যে পথের ক্ষেত্রফল, তাইলে আমরা যদি এবার লিখি পথের ক্ষেত্রফল, পথের
ক্ষেত্রফল। তাহলে এই পথের ক্ষেত্রফলটা কত হবে ভাইয়া? এই যে 567 থেকে আমি যদি বাগানের ক্ষেত্রফল 315 মাইনাস করি, 315 যদি আমি মাইনাস করি তাইলেই হয়ে গেল। 315 মাইনাস করলে আমার এখানে কত হইলো? 252। এই যে 252 এটা হচ্ছে আমার কি? এই 252 হচ্ছে আমাদের পথের ক্ষেত্রফল। তাইলে পথের প্রতি বর্গমিটারে দেখেন, প্রতি বর্গমিটারে খরচ হয় কত টাকা? তাহলে আমরা এখন যদি এই জায়গায় সমাধানটাকে যদি আমরা শেষ করে দেই, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি ভাইয়া? 1 বর্গমিটারে খরচ হয়, 1 বর্গমিটারে খরচ, 1 বর্গমিটারে খরচ কত টাকা? 2.75 টাকা। তাইলে আমার কত বর্গমিটার? 252 বর্গমিটার। তাইলে 252 বর্গমিটারে খরচ, হ্যাঁ, 252 গুণন 2.75, এটাকে আমরা যদি গুণ করে দেই, গুণ করলে আমাদের মানটা আসবে হচ্ছে 693 টাকা। তাহলে এই যে 693 টাকা, এই 693 টাকা হচ্ছে আমার খরচ হবে, 693 টাকা হচ্ছে আমার খরচ হবে। ক্লিয়ার কিনা বলেন? বলেন ক্লিয়ার? 693 টাকা আমার মোট খরচ। ক্লিয়ার সবাই? আমার কলিজার ভাই কলিজার বোন সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করব। তাহলে আমরা কি করলাম? বাগানের ক্ষেত্রফল নিলাম 21 গুণন 15, এটা বাগানের ক্ষেত্রফল আসলো আমার 315। পথ সহ দৈর্ঘ্য নিলাম, পথ সহ যদি আমি দৈর্ঘ্য নেই, এখানে দৈর্ঘ্য দুইবার আসছে, পথ সহ দৈর্ঘ্য যদি নেই তাহলে দৈর্ঘ্য হবে 21 যোগ 3 যোগ 3। কারণ ওই যে যখন আমরা পথ সহ নিচ্ছিলাম, এই দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর 3, এই দৈর্ঘ্য বরাবর 3, প্রস্থ বরাবর 3, প্রস্থ বরাবর 3, এই জন্য 3 যোগ 3, আর প্রস্থ বরাবরে 3 3 3 3 যোগ 3, তাইলে দৈর্ঘ্য বরাবর পাইলাম 27, প্রস্থ বরাবর রাস্তা সহ পাইলাম 21। তাইলে এই যে পথ সহ বাগানের ক্ষেত্রফল পাইলাম 567। তাইলে শুধু পথের ক্ষেত্রফল, মোট পথ সহ ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল মাইনাস করলে পথের ক্ষেত্রফলটা পাইলাম 252। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 2.75 টাকা। তাহলে 252 বর্গমিটারে খরচ হবে কত? 252 বর্গমিটারে খরচ হবে 252 গুণন 2.75 টাকা, 693 টাকা। বলেন ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার সবাই? ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা সামনের ম্যাথে চলে যাব ইনশাআল্লাহ। এই 925 জন স্টুডেন্ট ক্লাস করতেছি আমরা ইনস্ট্যান্ট, কিন্তু শেয়ার করছি কয়জন দেখি? কৃতজ্ঞতা স্টুডেন্ট, আমি কৃতজ্ঞ স্টুডেন্ট গুলো দেখতে চাই। এখনো যারা ক্লাসে রিয়াকশন ইউজ করে নাই, রিয়াকশন ইউজ করব। পাশাপাশি যারা এখনো শেয়ার করে নাই, প্রত্যেকে একটু শেয়ার করব। আমার কলিজার ভাই কলিজার বোন, এত কষ্ট করে যদি আমরা ক্লাস নিতে পারি, তো আপনারা একটু শেয়ার করতে এত কৃপণতা করেন কেন? আমার তো এটাই মাথায় কাজ করে না। শেয়ার করলে কি সমস্যা? একটু রিয়াকশন ইউজ করব, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা কি করব? শেয়ার করব। পরের ম্যাথটায় চলে যাই। এই ম্যাথটা দেখেন, আমাদের খাদ্য মন্ত্রণালয় 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের লিখিত পরীক্ষায় আসছে। একই প্যাটার্নের ম্যাথ, কিন্তু একই প্যাটার্নের ম্যাথ। এই ম্যাথটায় শুধুমাত্র আগেরটায় আমরা যোগ করছি, এখানে শুধু মাইনাস করব, এতটুকুই কাজ, তাছাড়া আর কিন্তু কাজ না। কারণ এখানে বলছে বারান্দা সহ একটি খাদ্য গুদামের দৈর্ঘ্য 80 মিটার। তাহলে বারান্দা এবার গুদামের সাথে যুক্ত করে দিছে, বারান্দা এবার খাদ্য গুদামের সাথে কি করে দিছে ভাইয়া? যুক্ত করে দিছে। ধরেন গুদাম ছিল এটা, একটু ব্যাখ্যা করে বুঝাই। গুদাম ছিল এটা, কিন্তু আপনার বারান্দা ছিল এই যে এটা, এটা ছিল বারান্দা সহ। তো এই বারান্দা 4 মিটার বিস্তার যুক্ত ছিল, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার। কিন্তু এবার শুরুতেই বারান্দা সহ গুদামের দৈর্ঘ্য প্রস্থ দিছে। তাইলে বারান্দা সহ ক্ষেত্রফল, বারান্দা সহ ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া? আমরা লিখতে পারি বারান্দা সহ ক্ষেত্রফল, বারান্দা সহ ক্ষেত্রফল। এই বারান্দা সহ ক্ষেত্রফল কত হবে ভাইয়া? 80 গুণন 50, 80 গুণন 50 বর্গ মিটার। এবার আমরা এখানে কত মিটার পাইলাম ভাইয়া? গুণ করে পাইলাম 4000 বর্গ মিটার। তাহলে এই যে 4000 বর্গ মিটার, 4000 বর্গ মিটার, কারণ 5 8 40। এবার আমাকে বলতেছে যদি ওই খাদ্য গুদামের প্রত্যেক পার্শ্বের বারান্দার বিস্তার 4 মিটার হয়, তবে খাদ্য গুদামের বারান্দার ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে বলছে। কোনো ব্যাপারই না ভাই, আপনাকে তো আগে মূল জিনিসগুলো বের করতে হবে, তাই না? মূল জিনিসগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে এবার দেখেন আপনাকে বলছে যদি খাদ্য গুদামের প্রত্যেক পার্শ্বের বারান্দার বিস্তার 4 মিটার হয়, তবে খাদ্য গুদামের ক্ষেত্রফল, খাদ্য গুদাম বলতে তার ভেতরের ক্ষেত্রফলটা, এই যে খাদ্য গুদাম ছিল এটা, এই এতটুকুর ক্ষেত্রফল, এর বাহিরেরটা বাদ দিয়ে এবার ভেতরের ক্ষেত্রফলটাকে আমাকে বের করতে বলছে। তাইলে এবার
বারান্দা বাদে ক্ষেত্রফল কত হবে বলেন তো? বারান্দা বাদে আমরা আগে দৈর্ঘ্য আর প্রস্থ বের করি। এই যে বারান্দা বাদে দৈর্ঘ্য, তাইলে বারান্দা বাদে দৈর্ঘ্য এবার কিন্তু মাইনাস হবে। কত থেকে মাইনাস হবে? 80 থেকে মাইনাস হবে। ভাই 80 থেকে কত মাইনাস হবে? 2টা 4 মাইনাস হবে। আর তাহলে 80 মাইনাস 4 যোগ 4, 4 যোগ 4। এরপরে আমরা এখানে তাহলে কত মান পাইলাম? 4 আর 4 যোগ করলে 8, 8 থেকে 80 বাদ দিলে কত? 72। তাহলে এখানে মান পাইলাম 72, এখানে মান পাইলাম কত? 72। বাংলায় লিখি 72, একটা পাইলাম আমরা 72। আর এই জায়গায় যদি আমরা লিখি বারান্দা সহ, বারান্দা বাদে যদি আমরা প্রস্থ লিখি, তাহলে প্রস্থের মানটা কত পাবো? প্রস্থের মানটাও আমরা এখানে মাইনাস করে দিব। এখানে ছিল হচ্ছে 50, তাহলে 50 থেকে 4 যোগ 4 মাইনাস করলাম, তাহলে এখানে মান পাইলাম হচ্ছে আমরা 42, এখানে পাইলাম 42। তাহলে বারান্দা বাদে ক্ষেত্রফল কত হবে বলেন তো? বারান্দা বাদে ক্ষেত্রফল, বারান্দা বাদে ক্ষেত্রফল, বারান্দা বাদে ক্ষেত্রফল। এই বারান্দা বাদে ক্ষেত্রফলটাই হচ্ছে আমার, বারান্দা বাদে ক্ষেত্রফলটাই হচ্ছে আমার কিন্তু কার ক্ষেত্রফল বলেন? গুদামের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? গুদামের ক্ষেত্রফল। তাহলে আমরা কিন্তু বারান্দা বাদে ক্ষেত্রফল বা গুদামের ক্ষেত্রফল ডিরেক্ট লিখতে পারি। গুদামের ক্ষেত্রফল, গুদামের। তাহলে এই দেখেন, বারান্দা বাদে আগে ক্ষেত্রফলটা বের করেন। বারান্দা বাদে আপনি যে ক্ষেত্রফলটা বের করবেন, এই ক্ষেত্রফলটা কিন্তু আমার বারান্দা সারা ক্ষেত্রফল। তাহলে আমরা একটু আগে লিখি, পুরাটা একটু লিখে দেই। বারান্দা বাদে ক্ষেত্রফল, বারান্দা বাদে ক্ষেত্রফলটা কত হবে বলেন? গুণ করে দেন। এখানে 72 গুণন কত বলেন? 42 বর্গ মিটার। তাইলে এখানে গুণ করলে কত আসে ভাইয়া? দুইটারে গুণ করলে আমাদের আসে হচ্ছে 3024, 3024। তাহলে 3024 বর্গ মিটার, 3024 বর্গ মিটার। এই যে এখন যদি আমি চাই খাদ্য গুদামের বারান্দার ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, পারবো না? তাহলে এবার পারবো। দেখেন, খাদ্য গুদামের বারান্দার ক্ষেত্রফল, তাহলে শুধু যদি আমি খাদ্য গুদামের বারান্দার ক্ষেত্রফল বের করতে চাই, তাইলে এই যে মোট ক্ষেত্রফল থেকে আমি যদি আপনার বারান্দা বাদে ক্ষেত্রফলটা মাইনাস করি, তাইলে হয়ে গেল, তাইলে বারান্দার ক্ষেত্রফলটা বের হয়ে গেল। তাহলে বারান্দার ক্ষেত্রফল কত হবে? 4000 মাইনাস এখান থেকে আমি করব 3024 আমরা মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে এখানে আমাদের কত আসে ভাইয়া? এখানে আমাদের আসবে 976 বর্গ মিটার। তাহলে 976 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম এই যে বারান্দার ক্ষেত্রফল। ব্যাস। এবার কি বের করতে বলছে? পরিসীমা। ভাই পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে যতগুলো সীমানা পাবেন সবগুলো সীমানার যোগফল। এই সবগুলো সীমানার যোগফল বলতে আমরা কি বুঝাই? দেখেন, এখানে আপনার একটা কাজ করবেন। আমরা জানি পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আপনি প্রথম কাজ করবেন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থের মধ্যে প্রথমে ছিল 80 যোগ, এরপরে কত ছিল? 50। 80 যোগ 50 যোগ 2 ইন্টু আবার দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ আবার দৈর্ঘ্য যোগ প্রস্থের মধ্যে আপনি কি পাইছেন? 72 আর 42। এই যে 72 যোগ 42, এই দুইটার যোগফলই হচ্ছে আমার পরিসীমা। এই দুইটার যোগফলই হচ্ছে আমার পরিসীমা। কারণ আমাকে পরিসীমা বের করতে বলছে, আমাকে পরিসীমা বের করতে বলছে। এই পরিসীমা নির্ণয় মানে পুরো সেগমেন্টের পরিসীমা। এই পরিসীমাটা হবে 2 ইন্টু প্রথমে এই 80 আর 50-এর যোগফল, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্লাস 2 ইন্টু এই যে বারান্দা বাদে দৈর্ঘ্য আর প্রস্থ যে পাইছি ওটা থেকে আমার পরিসীমা। আর এই দুইটার পরিসীমার যোগফল হচ্ছে মোট পরিসীমা। এই দুইটাকে যদি আমরা গুণ করে যোগ করে দেই, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 488 মিটার। এই 488 মিটার হচ্ছে আমাদের কি ভাইয়া? 488 মিটার হচ্ছে আমার পরিসীমা। বলেন ক্লিয়ার কিনা? পরিসীমা হচ্ছে 488 মিটার। 488 মিটার পরিসীমা হবে। 488 মিটার পরিসীমা হবে। 488 মিটার না, 228 না। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে কিন্তু পুরাটা নিতে হবে। আপনাকে যদি বলতো, একটু মনোযোগ দেন, গুদামের প্রত্যেক পাশের বারান্দার বিস্তার 4 মিটার হবে, তবে খাদ্য গুদামের বারান্দার ক্ষেত্রফল বের করতে বলছে। আর যদি এখানে যদি ইন্ডিকেট করে যে শুধুমাত্র খাদ্য গুদামের বারান্দার পরিসীমা বের করো, খাদ্য গুদামের বারান্দার পরিসীমা যদি বের করতে বলতো তাহলে ব্যাপারটা ছিল আলাদা। কিন্তু আমাকে এখানে বেসিক্যালি ও পরিসীমা নির্ণয় করো বলতে এখানে পুরো প্রশ্নের সাথে পরিসীমা বের করতে বলছে। পরিসীমাটা আমাদেরকে পুরো সেগমেন্টের পরিসীমা বের করতে হবে।
পুরো সেগমেন্টের পরিসীমা বের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পরের ম্যাথে চলে যাই। দেখেন পরের ম্যাথটা আমাদেরকে কি বলছে। এই ম্যাথটা আশা করা যায় যে আমরা পারবো, তবে এই ম্যাথটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা চিত্র আগে এঁকে দেখাই। দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা একটা জায়গায় গিয়ে ভুল করি। ধরেন আমি এই সাইডেই চিত্রটা আঁকি, তাহলে ওই সাইডে আমরা লিখতে পারবো। ধরেন এটা একটা আয়তক্ষেত্র, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। এই আয়তক্ষেত্রের আমাকে বলতেছে 80 ফুট দীর্ঘ, মানে কি এই যে 80 এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দীর্ঘ মানে দৈর্ঘ্য, আর 60 ফুট বিস্তৃত মানে প্রস্থ, এটা হচ্ছে 60। আমাকে বলতেছে বাগানের ঠিক মাঝখানে 5 ফুট বিস্তৃত দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য বরাবর এরকম এরকম এই যে এই বরাবর আমার 5 ফিট একটা বিস্তৃত কি রয়েছে ভাইয়া, বিস্তৃত দৈর্ঘ্য রয়েছে। তাহলে এটা হচ্ছে 5 ফিট বিস্তার। আবার প্রস্থ বরাবরও কিন্তু আমার এরকম বিস্তার রয়েছে। এই বিস্তারটা কত? এটাও 5, এটাও 5, এই বরাবরও 5, এই বরাবরও 5, তাহলে এই বরাবরও 5, এই বরাবরও 5। প্রতি বর্গ ফুট 25 টাকা হারে ওই রাস্তা ঢালাই করতে খরচ হবে। মানে খরচ হলে আমাকে বলতেছে মোট খরচ কত। এখানে আসলে মোট খরচের পরিমাণটা বের করতে বলছে, মোট খরচের পরিমাণটা বের করতে বলছে। মোট খরচ কত, মোট খরচ কত, মোট খরচ কত। যাই হোক, তাহলে প্রশ্নটা যদি আমরা আরেকবার পড়ি, 80 ফুট দীর্ঘ 60 ফুট বিস্তৃত একটি বাগানের ঠিক মাঝখানে 5 ফুট বিস্তৃত দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটি রাস্তা গেছে। দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা গেল, প্রস্থ বরাবর একটা রাস্তা গেল। ওকে ডান। প্রতি বর্গ ফুট 25 টাকা হারে ওই রাস্তার ঢালাইয়ে, মানে রাস্তাগুলোর খরচ হয়েছে প্রতি বর্গ ফুটে 25 টাকা, প্রতি বর্গ ফুটে 25 টাকা। তাইলে আমাকে বলতেছে মোট খরচ কত, রাস্তায় মোট খরচ কত হয়েছে এটা আমাকে বের করতে বলছে। ভাই এখানে কোনো কিছু না, খুবই সিম্পল একটা ম্যাটার। প্রথম কাজ হচ্ছে আমরা যদি রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে চাই তাইলে কি হবে, কারণ এই 80 ফুট দীর্ঘ এবং 60 ফুট বিস্তৃত একটি বাগানের ঠিক মাঝামাঝি অবস্থানে কি ছিল ভাইয়া, মাঝামাঝি অবস্থানে কিন্তু আমার রাস্তা ছিল। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তাইলে কি হয় দেখেন, একটু মনোযোগ দেই। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি হবে, এই দুইটার গুণফল 80 গুণন 60, 80 গুণন 60, 6 8 42, 4200 বর্গ মিটার, 4200 বর্গ মিটার, সরি 48, 6 8 48, 42 না, 6 8 4800 বর্গ মিটার, 4800 বর্গ মিটার। এখন যদি আমরা এই দৈর্ঘ্য বরাবর রাস্তা বাদ দেই, রাস্তা বাদে দৈর্ঘ্য, তাইলে কি হয় দেখেন তো, রাস্তা বাদে দৈর্ঘ্য। ভাই এই জায়গায় আবার কেউ 5 যোগ 5 বাদ দিয়েন না, এখানে কিন্তু দৈর্ঘ্য বরাবর একবারই 5 বাদ গেছে, কারণ এই সিস্টেমটার মাঝামাঝি অবস্থানে কিন্তু রাস্তা দেওয়া, এই মাঝামাঝি অবস্থানে রাস্তা দেওয়া। এখানে কিন্তু যদি এরকম হইতো যে পাশ দিয়ে যাইতো, তাহলে এ পাশ দিয়ে 5 যাইতো, এ পাশ দিয়ে 5 যাইতো, কিন্তু এখানে মাঝখানে রাস্তা, মাঝখানে রাস্তা যাওয়ার কারণে রাস্তা বাদে দৈর্ঘ্যটা কিন্তু আমার কি হবে ভাইয়া, 80 থেকে শুধু 5 একবার মাইনাস যাবে, একবার মাইনাস যাবে। এখানে কিন্তু অনেকে দুইবার আবার মাইনাস করেন না, হ্যাঁ দুইবার মাইনাস হইতো যদি আমার এই পাশ দিয়ে আবার বিস্তার থাকতো। পাশ দিয়ে তো আমার বিস্তার নাই, আমার রাস্তার মাঝখান দিয়ে শুধু কি গেছে ভাইয়া, দীর্ঘ বরাবর একটা রাস্তা গেছে যেটা 5 ফিট। তাহলে এই 5 ফিটটা আমার 80 থেকে মাইনাস যাবে, তাহলে এখানে পাবো আমরা 75 ফিট, এখানে 75 ফিট। আর এরপরে রাস্তা বাদে যদি আমরা প্রস্থের কথা বলি, তাহলে প্রস্থটা কত হবে ভাইয়া, প্রস্থটা হবে 60 থেকে আবার 5 মাইনাস, অর্থাৎ এখানে হবে 55 ফিট। কি হবে, 55 ফিট। এবার যদি আমরা 55 ফিট না ফুট হবে আর কি, ফিট না ফুট, এখানে ফুট, এখানে ফুট। এবার দেখেন এই যে রাস্তা বাদে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাইলে কত হয়, রাস্তা বাদে ক্ষেত্রফল, এই রাস্তা বাদে ক্ষেত্রফলটা কত হবে, 75 আর 55 গুণ, 75 আর 55 গুণ করে দেই, 55 গুণ করে দেই, গুণ করলে আমাদের মানটা কত আসে ভাইয়া, 4125, 4125 বর্গ মিটার। এবার যদি আমরা শুধুমাত্র কেবলমাত্র রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি হবে বলেন তো,
এই রাস্তার ক্ষেত্রফল বের করতে চাইলে কি হবে, রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল মাইনাস করলে হয়ে গেল। রাস্তার ক্ষেত্রফলটা হবে আমরা 4800 থেকে 4125 কি করব, মাইনাস করে দেব। মাইনাস করলে আমাদের মানটা আসে কত ভাইয়া, আমাদের মানটা আসে হচ্ছে 675 নাকি, হ্যাঁ 675 বর্গমিটার। এই যে 675 বর্গমিটার যে আমরা পাইলাম, এই 675 বর্গমিটারের আমরা টোটাল খরচটা বের করব। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় কত, 1 বর্গমিটারে খরচ হয়, 1 বর্গমিটারে খরচ হয় কত টাকা ভাইয়া, 1 বর্গমিটারে খরচ হয় আমার 25 টাকা। কত টাকা, 25 টাকা। তাইলে আমার 675 বর্গমিটারে কত টাকা খরচ হবে, 675 বর্গমিটারে খরচ হয় 25 গুণন 675। এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আসবে আমাদের কত ভাইয়া, 16,875 টাকা। 16,875 টাকা। এই 16,875 টাকা, এটাই হচ্ছে আমার উত্তর। 16,875 টাকা, এটাই হচ্ছে আমার উত্তর। বলেন ক্লিয়ার কিনা, বলেন 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 বলেন। হ্যাঁ এটা হবে বর্গ ফুট, বর্গমিটার না, বর্গ ফুট হবে, কারণ ফুটে দেওয়া আছে এককটা। একক যাতে দেওয়া থাকবে তা লিখবেন, মিটারে দেওয়া থাকলে মিটার, সেন্টিমিটারে দেওয়া থাকলে সেন্টিমিটার, হ্যাঁ ফিটে দেওয়া থাকলে মানে ফুটে দেওয়া থাকলে ফুট, যা দেওয়া থাকবে তাই লিখবেন। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার সবাই, ক্লিয়ার, পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে শুধুমাত্র এই চিত্রটা বুঝার ব্যাপার, যারা চিত্রটা একবার বুঝবে তাদের ক্ষেত্রে এই ম্যাথগুলো মামুলি ব্যাপার। বুঝতে পারছি, বলেন ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? একটু এনশিওর করবো, এই সবাই একটু আমরা ক্লাসটাকে শেয়ার করে দিব, হ্যাঁ সবাই একটু আমরা ক্লাসটাকে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ক্লাসটাকে একটু আমরা শেয়ার করে দিব কলিজার ভাই কলিজার বোনেরা, ক্লাসটাকে একটু আমরা সবাই শেয়ার করে দিব। আর পাশাপাশি ক্লাসে রিয়াকশন ইউজ করব, প্রচুর পরিমাণে রিয়াকশন ইউজ করব। ম্যাথের ক্লাস দেখেন, আমি এত ইফোর্ট দিয়ে ক্লাস নিচ্ছি, আর আপনারা ইফোর্ট দিয়ে যদি ক্লাস না করেন তাহলে হবে? শুধু ভালোবাসার জায়গা থেকেই তো ক্লাস নেওয়া, তা না হলে আপনাদের এই মোমেন্টে আমরা ক্লাস না নিলেও পারতাম। এবার চলে যাই আমরা বর্গতে। বলেন এই প্রশ্নটার উত্তর আমাকে দেওয়ার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আমার মনে হয় যে আমার কলিজার ভাই কলিজার বোনেরা নিজেরাই পারবেন এটা। আমাকে একটু বলতে হবে যে আসলে এটার উত্তর কত হবে। আমাকে বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এটা বিএসসি কম্বাইন্ড একটা ব্যাংকের পরীক্ষায় আমাদের এটা কি বলবো মানে লিখিত পরীক্ষায় আসছে। এই প্রশ্নটা আসলে কি হবে দেখেন, দেখেন ধরেন প্রথম বর্গ, প্রথম যে বর্গটা আপনি ধরতেছেন এই বর্গটা এরকম ছিল। প্রথম যে বর্গটা ধরলেন, ধরেন এই বর্গটা এরকম ছিল। এই বর্গটা এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। ধুত্তারি, দেখেন একটু মনোযোগ দেন, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, খুব মনোযোগ দেন। এবার পরে আমরা আরেকটা বর্গ আঁকলাম, পরে আমরা আরো একটা বর্গ আঁকলাম। এই বর্গটা ধরেন এটা, এটার দ্বিগুণ, এটা যদি আমি দ্বিগুণ দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে এটা কত হবে 2x, এটা কত 2x, এটা কত 2x, এটা কত 2x। তাহলে এই বর্গের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা কত হবে বলেন তো। এই বর্গের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা হচ্ছে বাহু গুণন বাহু। তো এখানে যদি আমরা বাহু গুণন বাহু লিখি, বাহু গুণন বাহু যদি লিখি তাহলে x গুণন x সমান কি x স্কয়ার। এবার আসেন এখানে যদি আমরা ক্ষেত্রফল লিখি তাহলে এখানেও আমরা ক্ষেত্রফল কি লিখতে পারি, বাহু গুণন বাহু 2 গুণ বৃদ্ধি করে। তাহলে এখানে কত হবে 2x গুণন 2x, দুই দিকে কত 4x স্কয়ার। তাহলে দেখেন তো কয় গুণ বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রফল থেকে আগেরটা মানে 2 গুণ বৃদ্ধি করার কারণে, দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করার কারণে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাইছে 4 গুণ। এই যে 4 গুণ বৃদ্ধি পাইছে, দুই ক্ষেত্রফলের মধ্যে 4 গুণ বেশি। তাহলে কয় গুণ বৃদ্ধি পাইছে, প্রথম ক্ষেত্রফলটা x স্কয়ার, পরেরটা দ্বিগুণ করার কারণে আমরা যখন বাহু গুণন বাহু ক্ষেত্রফল লিখলাম তখন পাইলাম 4x স্কয়ার। তাহলে আমরা এখানে কত গুণ বৃদ্ধির কথা বলবো, তাহলে আমরা বলতে পারি না যে অতএব 4 গুণ বৃদ্ধি পেয়েছে, 4 গুণ
বৃদ্ধি পেয়েছে, এটাই উত্তর। এভাবে চিত্র এঁকে আপনি সুন্দর করে বুঝাই দিতে পারেন। আমি কি কথা বুঝাইতে পারছি? বলেন এটা ক্লিয়ার কিনা? প্রশ্ন সহজ, কিন্তু প্রশ্নটা যারা বুঝবেন তাদের কাছে অনেক সহজ, আর যারা বুঝবেন না তাদের কাছেই কঠিন। আমি কি কথা বুঝাইতে পারছি? কলিজার ভাই কলিজার বোন বলেন ক্লিয়ার কিনা? পারবো ইনশাল্লাহ? পারা যাবে, পারা যাবে। 4 গুণ বৃদ্ধি পাবে, কারণ আপনাকে বলছে দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করলে, তাহলে দৈর্ঘ্য আগে ছিল x, এখন 2 গুণ বৃদ্ধি করলে 2x, তাহলে এখানে এটা 2x মানে এটাও 2x, এটা 2x মানে এটাও 2x, 2x গুণ করলে কত? 4x স্কয়ার। তাহলে কত গুণ বৃদ্ধি পাইলো? 4 গুণ বৃদ্ধি পাইলো। আরেকজন লেখছে 8 গুণ। কই থেকে পাইছেন? 8 গুণ, 4 গুণই হবে উত্তর, 4 গুণ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? একটু এনশিওর করি, তাহলে আমরা সামনে আগাবো। সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ। সবাই একটু আমাদেরকে স্যার কলিজার ভাই কলিজার বোন বললে কেমন ওয়াজ মাহফিল লাগে, ইউনিক কিছু বলেন। আপনার থাকার দরকার নেই, আপনি এখান থেকে পালাই যান। এত সুন্দর ডাক পছন্দ হয় না? আপনারা কি ডাকবো? কি বইলা? বেবি বইলা? ছোট খুকু বইলা? কি বইলা ডাকমু? কন ডাকটা কইয়া দেন। আবে যা কইবেন এই ডাকমু, কোনো সমস্যা নাই, কইয়া দেন ডাকটা। আপনারা কি খুকু মনি কইরা ডাকমু? আপনি তো আমার বই না, এই জন্য কলিজার বই না বলি। এটা কি দোষের? আবে দোষের হইলে কন খুকুমনি, আমার খুকু বাবুরা একটু ক্লাসের দিকে মনোযোগ দেয়। আচ্ছা যাই হোক, আমরা পরের ম্যাথে চলে যাই। ওকে, যাই হোক, ওই আপুও মজা করে বলছে, আমিও মজা করে বলছি। বাবু বেবি খাইছো এগুলো বলবো, বাবু খাইছো বেবি খাইছো এগুলো বলা যাবে না। আচ্ছা যাই হোক, ওকে ডান। আমার কলিজার ভাই কলিজার বোন, এই ম্যাথটা কি বলছে? একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার, এর পরিসীমা এত হলে এর দৈর্ঘ্য প্রস্থর কত অংশ? দৈর্ঘ্য প্রস্থ কত আর কি, দৈর্ঘ্য প্রস্থ কত লিখবেন। দৈর্ঘ্য প্রস্থ কত, এটা আমাকে বের করতে বলছে। ধরেন এটা আমাকে বের করতে বলছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা কত হবে বলেন? দৈর্ঘ্য প্রস্থ কত? খুব মনোযোগ দিবেন। এই প্রশ্নটা কিন্তু আমাদের অলরেডি বিমান বাংলাদেশ পাইলট 2019 সালের একটা লিখিত পরীক্ষায় অলরেডি আসা একটা প্রশ্ন। আমি কি কথা বুঝাইতে পারছি? আরেকজন লেখছে জান পাখি বলবেন স্যার। আচ্ছা ঠিক আছে জান পাখি, আমার জান পাখিরা একটু মনোযোগ দেন। হ্যাঁ, 2 দিন পরে পরীক্ষা। জান পাখি, মন পাখি, প্রাণ পাখি সব তালাক দিয়ে দেন। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, পরীক্ষায় টিকলে আই লাভ ইউ। ঠিক আছে? এই জান পাখি, প্রাণ পাখি, মন পাখি আমাদের সময়গুলোকে খাইয়া দেয়, নষ্ট করে দেয়, আর দিন শেষে আমরা থাকি ব্যর্থ, আর তখন আফসোস করি, হায় আফসোস আমার চাকরিটা হইলো না। কিন্তু চাকরিটা না হওয়ার পেছনে বাবু খাইছো আর বেবি খাইছো, এটাই যথেষ্ট। আর ওই মোবাইলটা হাতে নেওয়ার পর বাবু খাইছো বেবি খাইছো, বাবু কেমন আছো, কোথায় আছো, ডট 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 ডট, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আগডুম বাগডুম ঘোরাডুম সব শেষ। চলো বাবু একটু ঘুরে আসি, 3 ঘন্টা শেষ, চলো আসো বাবু কোথায় যাবা, উমুকে পার্কে, মামা সুমা কামা তুমা আদারা কাসা তামা কাসু তালা কামা তু। আচ্ছা যাক, ওকে ডান। আমার কলিজার ভাই কলিজার বোন একটু মনোযোগ দেয়, 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 কণ্ঠে বাহিয়ে জাগো সবাই। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? ক্ষেত্রফল। তাইলে বলেন একটা আয়তাকার জমির ক্ষেত্রফল, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল, একটু মনোযোগ দিতে হবে কিন্তু। জমির ক্ষেত্রফল, এই ম্যাটটার মধ্যে একটু প্যাচ আছে। ক্ষেত্রফল ইকুয়াল xy। এই ক্ষেত্রফল xy কেন? কারণ আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যকে ধরলাম x, প্রস্থকে ধরলাম y, ধরে নিলাম আর কি। আপনারা আরো একটু কাজ করবেন যে ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y, তাইলে আপনারা লিখবেন আয়তাকার জমির ক্ষেত্রফল xy। xy এর মান দেওয়া আছে ধরেন 486। খুব মনোযোগ দেন, এত বর্গ মিটার। এরপরে দেওয়া আছে পরিসীমা। বলেন আয়তাকার জমির যদি আমরা পরিসীমা বের করতে চাই, তাইলে আয়তাকার জমির পরিসীমা আমরা তো সবাই জানি, পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল অথবা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি x প্লাস y। এটার মান দেওয়া আছে কত বলেন? এটার মান দেওয়া আছে হচ্ছে 90। কত দেওয়া আছে? 90 বর্গ মিটার। তো আমরা একটা কাজ করব, এখানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ থেকে এই 2টাকে আমরা ওই সাইডে নিয়ে যাব। 2টাকে যদি ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমরা বা পরের লাইনে কি বলতে পারি? x প্লাস y বলতে পারি। x প্লাস y ইকুয়াল 90 কে 2 দ্বারা ভাগ, 90 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়?
45, এই 45 বর্গমিটার আমার দরকার। এটা কেন দরকার একটু পরে আমরা বুঝবো। আচ্ছা, এই যে 45 মানটা পাইলাম, এই 45টা আমার একটু পরে দরকার আছে। কোথায় দরকার আছে এটা আমি একটু পরে বুঝাচ্ছি। এবার আসেন, এই জায়গায় আমাকে বের করতে বলছে কি বলেন তো, এর দৈর্ঘ্য আর প্রস্থ কত, এর দৈর্ঘ্য আর প্রস্থ কত, দৈর্ঘ্য কমা প্রস্থের মান। তাহলে এক্স ওয়াই এর মান আমাকে আলাদা আলাদা করে বের করতে হবে। ভাই এখানে আমি এক্স প্লাস ওয়াই এর মান পাইছি, এক্স প্লাস ওয়াই এর মান পাইছি, তাহলে আমার এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি, আমরা কি জানি, আমরা জানি অথবা আজা লিখতে পারি আমরা শর্টকাটে আমাদের জায়গা বাঁচানোর জন্য। আজা মানে আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। যারা আমার গতকালকের ক্লাস করেছেন তারা খুব ভালো জানার কথা। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এই বেটা প্লাস হলে এই বেটা মাইনাস 4xy। কারণ দেখেন এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আমি এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করব। তাইলে আমি দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মান বের হয়ে যাবে। তাহলে এই জায়গায় যদি আমরা একটা কাজ করি, এই বেটার যদি মান বসাই, এই বেটার মান আছে আমার 45, তাইলে এখানে আমরা দিলাম 45 স্কয়ার মাইনাস 4 গুণন এক্স ওয়াই এর মান হচ্ছে আমার কত ভাইয়া, এক্স ওয়াই এর মান হচ্ছে 485 না 486, তাহলে এখানে আমরা লিখবো 4 গুণন, বাংলিশ হয়ে যাচ্ছে না, 4xy অঙ্কে লেখেন। তাহলে এখানে আমরা লিখবো 4 গুণন 486 লিখলাম 486। এই যে 486, এবার আমরা কি করব, এই বেটা দুইটারে মাইনাস করে দিব। এই বেটা দুইটারে যদি মাইনাস করি তাহলে আমাদের মাইনাসে মান আসবে হচ্ছে 81। তো আমরা 45 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে হবে 2025। তো আমরা লিখলাম 2025 মাইনাস এই বেটারে যদি আমরা গুণ করে দেই, গুণ করলে আমাদের মানটা কত আসবে ভাইয়া, এই বেটারে গুণ করলে আমাদের মানটা আসবে 1944। তাহলে আমরা দিলাম 1944 ইকুয়াল আসবে আমাদের 81। তো এখানে আমার দরকার এক্স মাইনাস ওয়াই এর মান। তাহলে রুট ওভার 81 কে আমরা বলতে পারি 9। তাইলে এখানে দেখেন তো ভাইয়া, আমার এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান পাইছি আমি 45, তাহলে এখানে দিলাম 45। আর এক্স মাইনাস ওয়াই এর মান কত পাইলাম ভাইয়া, 9। এবার যদি দুইটা সমীকরণ আমি যোগ করি, 1 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ, দুই সমীকরণ রে যদি আমি যোগ করে দেই, যোগ করলে আমার মান কত আসে ভাইয়া, যোগ করলে আমার মান কত আসে, আমরা বিয়োগফল পাইলাম কত বলেন, বিয়োগফল পাইলাম কিন্তু আমরা 9। বিয়োগফল কত পাইছি, 9 পাইছি। এবার দুইটা সমীকরণে আমরা যোগ করে দিলাম, তাহলে এখানে x যোগ করলে হয় 2x, আর এখানে যোগ করলে কত হয়, এখানে যোগ করলে হয় 9 আর 5 যোগ করলে হয় আমার এখানে হচ্ছে 14, 14 4 54 হয়। তাহলে এখানে x এর মানটা কত হয়, 54 কে যদি আমরা 2 দ্বারা কাটি তাইলে হয় এখানে হচ্ছে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27। এই যে 27 পাইলাম, এটা x এর মান পাইলাম। ধরেন শুরুতে আমরা যে x ধরছি, এটা কি ধরছি, এটা দৈর্ঘ্য। তাহলে এই যে দৈর্ঘ্য ধরছিলাম কত, শুরুতে দৈর্ঘ্য ধরছিলাম x আর প্রস্থ ধরছিলাম কত বলেন, প্রস্থ ধরছিলাম y। তাহলে আমার x এর মান বা দৈর্ঘ্যর মান কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য সমান কত ভাইয়া, 27। এবার এই x এর মান বা x এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে যদি বসাই দেই, দৈর্ঘ্য x ইকুয়াল কত পাইলাম, 27। এবার 1 নং সমীকরণে যদি আমি মান বসায় দেই বা 2 নং সমীকরণে যদি আমি মান বসায় দেই, y এর মানটা পেয়ে যাব। ধরেন 1 নং সমীকরণে 1 এ x বসিয়ে পাই, 1 এ x এর মান বসিয়ে পাই, যদি মান বসান তাহলে কত হবে বলেন, x প্লাস y ইকুয়াল 45, সরি ইকুয়াল হচ্ছে 45, তাহলে y ইকুয়াল 45 মাইনাস x এর মান 27, 45 থেকে 27 মাইনাস করেন, 45 থেকে যদি আপনি 27 মাইনাস করেন তাহলে আপনার মানটা কত আসবে, 18। এই 18 হচ্ছে আপনার কার মান, প্রস্থের মান। এই 18 হচ্ছে আপনার প্রস্থের মান। তাহলে দৈর্ঘ্য পাইলেন 27, প্রস্থ পাইলেন কত বলেন, 18। প্রস্থ পাইলেন কত বলেন, 18। 27 আর 18 সবার উত্তর রাইট হয়েছে। স্যার এখানে সূত্র না দিলে আমি এক্স ওয়াই এর মান তো পারবো না, এই জন্য আমি এখানে সূত্র ব্যবহার করছি, কারণ আমার এখানে x প্লাস ওয়াই এর মান জানা আছে, এক্স ওয়াই এর মান জানা আছে। তাহলে x মাইনাস ওয়াই এর মান আমি এখান থেকে বের করতে পারবো, এবং দুইটা সমীকরণকে আমি যদি যোগ করি, y বাদ 2x ইকুয়াল আমি বলতে পারি 54। কারণ y এর সামনে প্লাস, y এর সামনে মাইনাস, এটা বাদ, x যোগ করলে 2x ইকুয়াল দুইটা মানে যোগ করলে 54। আর x এর মান পাইছি মানে x এর মান যে কোনো সমীকরণে বসাইলে আমার y এর মান চলে আসবে।
বলেন ক্লিয়ার কিনা, বলেন সবাই ক্লিয়ার কিনা, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করব। যদিও একটু কঠিন ছিল কিন্তু সহজ ছিল, যদিও একটু কঠিন ছিল কিন্তু সহজ ছিল। বলেন ক্লিয়ার কিনা, বলেন কলিজার ভাই কলিজার বোন ক্লিয়ার কিনা সবাই। বর্ডারের লেখাগুলো আপনি হচ্ছে জাস্ট এই যে স্ক্রিনের উপর এরকম করেন, তাহলে এক সাইডে চলে যাবে, আর লেখা আসবে না। মানে স্ক্রিনের উপর এক সাইড করে দেন, এরকম করে লেখাটাকে, কমেন্টগুলোকে এরকম করে দেন স্ক্রিনের উপর, তাহলে দেখবেন লেখাগুলো চলে যাবে। এই বুঝতে পারছি সবাই? বলেন ক্লিয়ার সবাই? পারবো ইনশাআল্লাহ? পারা যাবে, পারা যাবে, পারা যাবে, পারা গেলে আমরা সামনের দিকে আগাবো। ওকে, তাইলে আমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজ এই অংশ থেকে আমাদের এতটুকু প্রশ্ন আসার মতো। এবার আমরা চলে গেলাম বৃত্তে। দেখেন বৃত্ত থেকে আসলে অত বেশি প্রশ্ন আসবে না, তারপরে যে দুই একটা প্রশ্ন আসবে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, যারা একটু কম বুঝতেছি, হ্যাঁ জ্যামিতি বীজগণিত ভাই ভাই, এখানে ভাই ভাই হয়ে গেছে, এটা ঠিকই কথা বলছেন। যারা একটু কম বুঝতেছি তাদেরকে আমরা বলবো যে আমাদের বেসিক কোর্সে ভর্তি হন, আপনার জন্য এই পরীক্ষাগুলো না। আপনি পরীক্ষার হলে ঢুকলে দেখবেন যে আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। সো এই জন্য আপনাকে ডেপথ বেসিক থেকে পড়তে হবে। এই জ্যামিতির উপর টোটাল ক্লাস নিব আমরা হচ্ছে 8টা আমাদের পেইড ব্যাচে। বীজগণিতের উপর ক্লাস পাবেন 8 থেকে 9টা। কথা কি বুঝতে পারছি? প্রতিটা টপিকের উপর আমাদের আনলিমিটেড ক্লাস হয়। এই এতগুলো ক্লাস যদি আপনি ধরে ধরে করেন তাইলে আপনার বেসিক অনেক স্ট্রং হবে, বেসিক স্ট্রং হবে। আচ্ছা, এবার এই ম্যাথটার দিকে তাকাই। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত হবে? এটা কোনো প্রশ্ন? এই দেখেন, তারপরেও আসছে, এই জন্যই আমি দিছি। এটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2020 লিখিত পরীক্ষায় আসছে। এটা এই যে লিখিত পরীক্ষায় আসছে দেখেই আমি দিছি। এখন এই প্রশ্নের উত্তরটা আসলে কি দেখেন, আপনি এখানে আগে চিত্র আঁকবেন। এই যে চিত্র আঁকলেন, চিত্র এঁকে এই যে কেন্দ্র দিয়ে কেন্দ্র বরাবর পুরোটাকে আপনি একটা ব্যাস দিবেন, লিখবেন এই পুরো ব্যাসের মান কত বলেন? এই পুরো ব্যাসের মান হচ্ছে 4 মিটার। এরপরে লিখবেন যে ব্যাস সমান 4 মিটার, ব্যাস সমান 4 মিটার। আমরা জানি আজা বা আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। তাইলে ধরি ব্যাসার্ধ কত? ধরি এই জায়গায় যদি আমি ব্যাসার্ধটাকে আর ধরে নেই, তাহলে আমরা এখানে লিখব ব্যাসার্ধ সমান আর। তাহলে আমরা লিখব 2r সমান সমান ব্যাস। তাইলে 2r সমান সমান ব্যাসের মান 4, তাহলে r সমান সমান 4/2 সমান 2, তাহলে r ইকুয়াল 2। মানে লিখিত আকারে আপনাকে এভাবে লিখতে হবে। আর যদি মুখে মুখে বলতো তাহলে তো আমরা জানি যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটার মান হচ্ছে 2, অর্ধেকটা হচ্ছে 2, এটা বুঝাই যায়। কিন্তু আপনি যদি লিখিত আকারে লিখতে চান তাহলে আপনাকে এভাবে লিখতে হবে যে ব্যাস 4 মিটার, আজ আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ 2r, 2r ইকুয়াল ব্যাস, তাহলে 2r ইকুয়াল 4, r ইকুয়াল 4/2, r ইকুয়াল 2। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার সমাধান। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা? এই সবাই ক্লিয়ার কিনা? একটু এনশিওর করব যে আমরা সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। আচ্ছা, যারা ক্লিয়ার তারা একটু আমরা ক্লাসটাকে শেয়ার করে দিব। হ্যাঁ, একটু ক্লাসটাকে শেয়ার করে দিব, পাশাপাশি ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। ও সরি, আমি তো ভুলে গেছি। আমার চাইছে কি বলেন? ম্যাথে চাইছে কি? ম্যাথে চাইছে কি বলেন? ম্যাথে চাইছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব। আরে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এই ঠিকই তো আছে। এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাই ব্যাসার্ধ। এই যাহা চাইছে তাহাই দিছি। আপনি তো আমারে আচমকা ভয় ভয় দিচ্ছেন মিয়া। আবে আমারে বলছে কেন্দ্র থেকে পরিধি, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব দুগ্গা। পরে বসে চলে গেলাম মিয়া। বলেন কি তা কইছে?
আবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 43তম বিসিএস লিখিততে আসছে। এই প্রশ্নটা যদি বৃত্ত থেকে দেয় তাহলে বৃত্ত থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি কি কথা বুঝাতে পারছি? বলেন, এই প্রশ্নটা পরিধি চাইছে না, পরিধি কেন্দ্র থেকে পরিধির দূরত্ব চাইছে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আমারে কি বলছে, আমারে বলছে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান। দেখেন এখানে একটা কোণের মান দেওয়া আছে, এই যে এক্স, এটা এক্স, এক্স কোণের মান কত, এটা এক্স দেওয়া আছে। আর এই জায়গায় আমার একটা কোণের মান দেওয়া আছে, এটা হচ্ছে 182 কোণের মান দেওয়া আছে। আচ্ছা, এই কোণটার মান 182 দেওয়া আছে। তো আমরা যদি এই কোণের মান বের করতে চাই তাহলে এই কোণের মান কত, এটাই আমাকে বের করতে বলছে। তো এটা খুবই সিম্পল একটা ম্যাথ। দেখেন আমি যদি একটা ব্যাখ্যা করে আপনাকে ম্যাথটা করাই তাও পারবেন, আবার যদি আপনি খুব চালাক হন তাহলে আরো কোনো কথা নাই, তাও পারবেন। তো আমরা দুই প্যাটার্নে এই ম্যাথটাকে করতে পারবো, তবে আমাদেরকে একটু সুন্দরভাবে ঠান্ডা মাথায় ম্যাথটাকে একটু বুঝতে হবে এবং করতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার একটু মনোযোগ দেই আমরা। দেখেন যদি আপনারে এই ম্যাথটা করতে বলে তাইলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার এই যে এই জায়গায় যে কোণটার মান দেওয়া আছে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই জায়গায় যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার পরিধিস্থ কোণ। তো আমরা একটা জিনিস জানি, কি জানি বলেন তো? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমরা কিন্তু এটা জানি। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে আজা। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই কথাটা লেখার পর আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি। এটার যদি দিয়ে আমরা নাম দিছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। একটু মনোযোগ দেন। তো আমরা কি লিখতে পারি না? আমরা কি লিখতে পারি বলেন তো? মানে আমরা লিখতে পারি এই যে এই কোণটার মান যদি আমরা বের করতে চাই, ধরেন এই কোণটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি জানি? এটার 2 গুণ হচ্ছে এটা, এই মাঝখানের কোণটা। আমরা লিখতে পারি না কোণ বিএসি ইকুয়াল হাফ কোণ কেন্দ্রস্থ কোণ বিওসি। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। কারণ এই পরিধিস্থ কোণকে যদি আমরা কেন্দ্রস্থ কোণের সমান বলি তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক করতে হবে। কারণ এই পরিধিস্থ কোণের 2 গুণ সমান ধরেন কেন্দ্রস্থ কোণ, তাহলে এই দুইটা যদি আমি এই পাশে নেই তাহলে সেটা হাফ হয়ে যাবে। তখন পরিধিস্থ কোণ ইকুয়াল হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, তাহলে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণের মান কত বলেন? কেন্দ্রস্থ কোণের মান অলরেডি দেওয়া আছে এই জায়গায় 182, তাহলে হাফ ইন্টু 182 কাটেন। 182 যদি আপনি কাটলে আপনার মান আসবে কত বলেন? কত আসবে? 9 দুগুণে 18, 2 1 কে 2, 91 আসবে। কত আসবে বলেন? 91 আসবে না? এখানে ভুল করছে, 192 না, এটা 108 ডিগ্রি হবে। এটা 108 ডিগ্রি হবে, 108। একটু প্রশ্নটা ঠিক করে নেন, হ্যাঁ প্রশ্নের মধ্যে একটু ঠিক করে নেন। এটা আসলে 108 ডিগ্রি হবে। এটা 108 ডিগ্রি। কম্পিউটার অপারেটর ভুলে মিসিং করছে। এটা 108 ডিগ্রি। তো এখানে যদি আমরা 108 ডিগ্রি লিখি, তাইলে দেখেন তো ভাইয়া, আমরা যদি এই ব্যাটারে মাইনাস করলে কত আসে বলেন? ভাগ করলে কত আসে বলেন? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54 ডিগ্রি। এই যে 54 ডিগ্রি, এটা কার মান পাইলাম? পরিধিস্থ কোণের মান পাইলাম। এই বেটা কোণের মান হচ্ছে আমরা 54 ডিগ্রি পাইলাম। এই কোণটার মান বের করা কিন্তু মামুলি ব্যাপার, আমরা কিন্তু মুখোমুখি পারি। কেমনে পারি আমি আপনারে বলি। আমরা একটা সিস্টেম জানি। কি জানি? ধরেন এই বেটা যদি একটা চতুর্ভুজ হয়, এটা যদি একটা চতুর্ভুজ হয়, তা চতুর্ভুজের বিপরীত 2 কোণের সমষ্টি সমান কত ডিগ্রি বলেন তো? 180 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি না যে কোণ x প্লাস
কোণ এ, কোণ এ এর মান তো আমরা বের করলাম, কোণ এ এর মান কত 54 ডিগ্রি ইকুয়াল কত 180 ডিগ্রি। তাইলে এখানে আমরা কোণ এক্স ইকুয়াল কি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস 54। 180 ডিগ্রি থেকে যদি আপনি 54 মাইনাস করেন, মাইনাস করলে আপনার কত আসবে 126 ডিগ্রি। 126 ডিগ্রি হচ্ছে আপনার উত্তর। 126 ডিগ্রি হচ্ছে আপনার উত্তর, মনে রাখবেন। একটা বৃত্তের বিপরীত মানে একটা চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, তো আপনি তো এই কোণের মান অলরেডি জানা গেছেন কত ডিগ্রি 54 ডিগ্রি। তাহলে কোণ x প্লাস 54 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে কোণ x ইকুয়াল 180 থেকে 54 মাইনাস করেন 126 ডিগ্রি। উত্তর হবে 126 ডিগ্রি। উত্তর হবে 126 ডিগ্রি। উত্তর হবে 126 ডিগ্রি। তাহলে এই x এর মান হবে 126 ডিগ্রি। x এর মান কত হবে 126 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু এনশিওর করবো আমরা। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, এটা মনে রাখবেন। বৃত্তস্থ চতুর্ভুজ, আপনারা আবার ভাইবেন না যে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। দেখেন এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ হয় নাই। বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে বৃত্তের সাথে লাগানো থাকতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বুঝাচ্ছি আমি এটাকে, ধরেন এখানে আপনি একটা চতুর্ভুজ আঁকছেন, এখানে আপনি একটা চতুর্ভুজ আঁকছেন, এই কোণের যোগফল 180 ডিগ্রি, এই কোণের যোগফল 180 ডিগ্রি। মানে বৃত্তের পরিধির সাথে লাগানো যে চতুর্ভুজটা আপনি আঁকবেন, এই চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। আপনারা এটা লিখেও নিতে পারেন উপরে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে উপরে লিখতে পারেন যে বৃত্তস্থ দুই কোণের সমষ্টি, বৃত্তস্থ চতুর্ভুজের দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ x প্লাস 54 ইকুয়াল 180, কোণ x ইকুয়াল 180 মাইনাস 54 সমান 126। কারণ এই জায়গায় অনেকে আবার ভাবতে পারে যে ভাইয়া চতুর্ভুজের যদি বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে তো আমরা এখানেও নিতে পারি এই কোণ আর এই কোণ যোগ এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি থেকে যদি আমরা 108 ডিগ্রি মাইনাস করি, তাইলে তো উত্তর হওয়ার কথা। আপনি এত কাহিনী করলেন কেন? এত কাহিনী করার পেছনে রিজন হচ্ছে ভাই এই কোণ আর এই কোণের যোগফল আসলে 180 ডিগ্রি না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা মাথায় রাখবেন। বৃত্তস্থ চতুর্ভুজ বলতে বৃত্তের সাথে লাগানো, পরিধির সাথে লাগানো বিপরীত যে কোণ, এই কোণ আর এই কোণ বিপরীতে আছে, এই কোণ আর এই কোণ বিপরীতে আছে। বুঝতে পারছি? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 বলেন, এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি এক্স্যাক্টলি। তাহলে আমরা খুবই সিম্পল, আমরা বললাম যে কোণ বিএসি এর মানটা আমাকে বের করতে হইলো, এ এর মানটা বের করলাম, এ এর মানটা আমার কত হইলো, এই যে এতটুকু যারা বুঝছেন তারা বাকিটা এমনিই পারার কথা। এখানে আমরা 54 পাইলাম বেসিক্যালি এই কোণের মান। এখন আমরা জানি আজা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীতের একটা কোণ হচ্ছে কোণ এ আর একটা কোণ হচ্ছে কোণ এক্স। তাহলে কোণ এক্স প্লাস কোণ এ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে কোণ এ এর মান 54 ডিগ্রি। তাহলে কোণ এক্স ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, ব্যাস সমান সমান কত ডিগ্রি 126 ডিগ্রি। এটাই উত্তর। এতটুকু না বুঝার কি আছে রে ভাই? আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে গেলাম। এই প্রশ্নটা অনেকগুলো জব পরীক্ষায় আসছে অলরেডি, হচ্ছে দেখতেছেন 37তম 26তম বিসিএস লিখিত পরীক্ষায় আসছে, আরো আসতে পারে। কেন আসতে পারে আমি বলি। এই প্রশ্নটা বারবার রিপিট হওয়ার অনেক রেকর্ড আছে। তো আমরা এই প্রশ্নটাকে যদি পারতে চাই, তাইলে আমাদেরকে আসলে কি করতে হবে? একটু মনোযোগ দিতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন, একটু মনোযোগ দিতে হবে। দেখেন এই প্রশ্নটা আসলে আমাদেরকে কি বলছে। এই প্রশ্নে আমাকে বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? তো ধরেন আপনার এটা একটা বৃত্ত, এটা যদি একটা বৃত্ত হয়, খুব মনোযোগ দিব, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের যদি একটা কেন্দ্র হয়, তো কেন্দ্রের এই এতটুকু দৈর্ঘ্য ধরেন 13, আর এই জায়গায় একটা লম্ব আছে, এটা জ্যা, এই যে লম্বের মানটা, এই বেটার মানটা হচ্ছে আমার দেওয়া হচ্ছে 5, কারণ এখানে বলেই দিছে ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা। তাহলে এই যে 5 মিটার দূরত্বে অবস্থিত এই যে একটা জ্যা, এই যে একটা জ্যা পাইলাম, এই জ্যায়ের দৈর্ঘ্য আমার বের করতে বলছে। তাহলে দেখেন তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। ভূমির মানটা যদি আমরা বের করি, ভূমির দ্বিগুণই হচ্ছে আমার জ্যায়ের মান। তাহলে এখানে এক্স এর মান বের করব। এক্স এর মান যদি আমি বের করতে চাই, তাহলে 13 স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার বলতে 5 স্কয়ার প্লাস
আপনারা তো লিখবেন পিথাগোরাসের উপপাদ্য, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ভূমি স্কয়ার বলতে এখানে কি বলেন, এক্স স্কয়ার। আমরা এখানে এক্স স্কয়ারের মানটা বের করব। যদি আমরা এক্স স্কয়ারের মানটা বের করতে চাই তাহলে আমাদের কি হবে বলেন, এক্স স্কয়ার 13 13 কত 169 মাইনাস 5 5 25। তাহলে এই যে 169 থেকে আমরা যদি 25 মাইনাস করি তাহলে আমাদের কত আসে বলেন, এখানে আমাদের যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসে, আমরা যদি মাইনাস করি আমাদের মাইনাস করলে মানটা আসে 144। তাহলে এই যে 144 মানটা পাইলাম, এটা কার মান, এক্স স্কয়ারের মান। তাহলে আমার এক্স এর মানটা কত, এক্স এর মান √144, √144 এর মান কত 12। তাহলে এক্স এর মান পাইলাম 12। ভাই এটা যদি এক্স এর মান 12 হয় তাহলে এই পাশেও একটা এক্স আছে, রাইট? কারণ এই লম্বটা জেড ঠিক মাঝামাঝি অবস্থানে এসে ছেদ করছে, জেড ঠিক মাঝামাঝি অবস্থানে এসে ছেদ করছে। তাহলে আমরা যদি এক্স এর মান এখানে যদি আমরা জ্যা লিখি, অতএব জ্যা ইকুয়াল টু এক্স, অতএব জ্যা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু গুণন এক্স এর মান কত পাইলাম 12। তাহলে 12 দ্বিগুণে কত বলেন 24। তাহলে উত্তর হবে 24, জ্যা হচ্ছে 24, জ্যা হচ্ছে 24। ক্লিয়ার? জ্যা হচ্ছে 24, বলেন ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার আমরা সবাই? এটা কিন্তু দেখেন 37তমতে আছে, 26তমতে আসছে, তাহলে দুইটা বিসিএ যে আসছে লিখিত পরীক্ষায়, তার মানে এটা আবার রিপিট করবে। কথা কি ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সামনের দিকে আগাবো। স্যার আরেকবার প্লিজ, আরেকবার। আচ্ছা, আমি বললাম এই 13 সেন্টিমিটার কেন্দ্র থেকে তোমার পরিধি পর্যন্ত এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, তাহলে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ। আর এই যে 5 সেন্টিমিটার এটা হচ্ছে একটা জ্যায়ের ওপর লম্ব, এই জ্যায়ের ওপর লম্ব এই 5 সেন্টিমিটার। এখন এই জ্যায়ের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে, তাই লম্ব আঁকার ফলে তুমি এই পরিধি থেকে এই লম্ব পর্যন্ত যে দূরত্বটা পাচ্ছ এটা কিন্তু তোমার সমকোণী ত্রিভুজের ভূমি হিসাবে কাজ করতেছে। তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে তুমি এক্স এর মানটা বের করলা, এক্স এর মান পাইলা 12, কিন্তু এখানে জ্যাটা কি 2x এর সমান। তাহলে জ্যা ইকুয়াল 2x হলে 2 গুণন 12 সমান কত 24। তাহলে উত্তর হবে 24। ব্যাস, পরের প্রশ্নে চলে যাও। ভাইয়া এই প্রশ্নটা আমাদেরকে কি বলছে একটু মনোযোগ দিব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের বারবার পরীক্ষায় আসে। যদি আমাদের এই প্রশ্নটা আসে তাহলে আমরা কিভাবে করব একটু মনোযোগ দেই। দেখেন, এটা অলরেডি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাকাউন্টস অফিসার পরীক্ষা 2019 সালের লিখিত পরীক্ষায় আসছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে দেখেন, আমাকে বলছে একটি চাকা প্রতি মিনিটে এতবার ঘুরে, তাহলে প্রতি সেকেন্ডে চাকা কত ডিগ্রি ঘোরে। দেখেন বার থেকে আবার মানের মান বের করতে বলছে ডিগ্রি, শালারা কি গাউরা। এরকম প্যাচ দিয়ে কিন্তু আপনাকে ম্যাথ করতে বলবে। তাহলে এই ম্যাথটা দেখেন কত সহজে করা যায়। আমরা জানি বা আজা 1 মিনিট সমান কত সেকেন্ড বলেন, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ড, এটা তো আমরা জানি নাকি। তাহলে 60 সেকেন্ডে কতবার ঘোরে বলেন। তাহলে অতএব আমরা বলতে পারি না যে 60 সেকেন্ডে ঘুরে 60 সেকেন্ডে ঘুরে কতবার, 60 সেকেন্ডে ঘুরে 80 বার, কতবার 80 বার। তাইলে অতএব 1 সেকেন্ডে কতবার ঘুরবে বলেন, 1 সেকেন্ডে ঘুরে 80 ভাগ 60 বার, 80 ভাগ 60 বার, 0 0 কাটা, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাইলে উপরে 4 নিচে 3 বার, ব্যাস শেষ। এবার আমার দেখেন চাকাটা যদি একবার পুরো ঘুরে, ধরেন এটা একটা চাকা, এই জায়গা থেকে ঘুরে আবার ওই জায়গা পর্যন্ত আসলো, একবার যদি ঘুরে তাহলে সে কত ডিগ্রি পথ অতিক্রম করে বলেন তো। আমরা জানি 90 যোগ 90 যোগ 90 যোগ 90, তাহলে 4 গুণন 90 কত 360 ডিগ্রি পরিমাণ পথ ঘুরে। তাহলে চাকা একবারে ঘুরে 360 ডিগ্রি পথ, কারণ আপনাকে বের করতে বলছে প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে এটার মান। তাহলে আমরা কি বলতে পারি, এখন কি আমরা বলতে পারি চাকাটি একবারে ঘুরে 360 ডিগ্রি, কত ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে চাকাটি এই এতবারে কত ঘুরবে দেখেন, 1 সেকেন্ডের পরিমাণটা কত 4/3, অতএব চাকাটি 4/3 বারে ঘুরে। এই জায়গায় আমাকে কি করতে হবে বলেন তো, এই জায়গায় ব্যাটারে আমার গুণ করে দিতে হবে। তাহলে এখানে 360
360 360 এই 360 গুণন 4 এর 3 3 একে 3 3 12 36 শূন্য। তাহলে এখানে যদি আমরা গুণ করে দেই, বলেন 4 12 কত 48 আর একটা শূন্য, তাহলে 480 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে বা হচ্ছে 4/3 বারে ঘুরবে 480 ডিগ্রি। বেসিক্যালি প্রতি সেকেন্ড মানেই কি, প্রতি সেকেন্ড মানেই হচ্ছে এতবার। তাহলে এতবারের ঘোরা মানেই হচ্ছে প্রতি সেকেন্ডে ঘোরার মানটা বের করে ফেললেন। তাহলে প্রতি সেকেন্ডে ঘুরে কত ডিগ্রি? 480 ডিগ্রি। উত্তর হবে 480 ডিগ্রি। উত্তর হবে 480 ডিগ্রি। বলেন ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার কিনা? এই জায়গায় অনেকেই বুঝে নাই, আমি বলি 1 সেকেন্ডে আপনি কতবারের মানটা বের করছেন? 3/4। তাহলে এই চাকাটা একবারে ঘুরে 360 ডিগ্রি। তাহলে 3/4 মানে কি 1 সেকেন্ডে ঘোরা? কারণ 1 সেকেন্ডে যা ঘুরছে তার ভারের পরিমাণটা কত? 3/4। এই 3/4 এর কত? 360 গুণন 3/4, কাটাকাটি করলে 120 গুণন 4, 480 ডিগ্রি। সিম্পল ম্যাথ, 480 ডিগ্রি। বলেন ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোন? বলেন ক্লিয়ার কিনা? এই ঘুমাইলে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ঘুমাইলে হবে না কলিজার ভাই কলিজার বোন, না ঘুমায়া জায়গা জায়গা ম্যাথ করেন। অথচ আজকে যদিও মজা করি নাই, কারণ পরীক্ষা সন্নিকটে তো এখন মজা করার সময় নেই। দেখেন এটা আসছে আমাদের বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর 2022 লিখিত পরীক্ষায়। একটি বক্সের দৈর্ঘ্য মানে বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার, মানে প্রস্থটা 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? দেখেন ভাই, এই ম্যাথটার ক্ষেত্রে আসলে আহামরি তেমন কোনো কিছু না। এখানে আমরা যদি কঠিন ভাবি, কঠিন ভাবার কোনো কিছু নাই। জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে, এখানে যখনই আপনাকে আয়তন বের করতে বলবে তখন আপনি জানেন আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো আমার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত? 2 মিটার। আর প্রস্থ কত বলেন? প্রস্থ হচ্ছে 1 মিটার 1 মিটার 50 সেন্টিমিটার দেওয়া আছে। এটাকে যদি মিটারে প্রকাশ করেন তাহলে এই যে এটাও মিটারে প্রকাশ হয়ে গেল। তাহলে এটা মানে হচ্ছে আমরা কত পাবো? 0.5। তাহলে 1.5 মিটার, এই 1.5 মিটার হবে এটা, কারণ 0 0 কাটা 5 দ্বারা 10 রে কাটলে 0.5 আসবে। হ্যাঁ 0.5, 1.5 মিটার। প্রস্থ পাইলেন, দৈর্ঘ্য প্রস্থ। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 1 মিটার। তাইলে এবার আমারে বলেন আয়তন মানেই কি? আয়তন মানেই হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এবার গুণ করে দেন। দৈর্ঘ্যের মান কত? 2 গুণন প্রস্থের মান কত? 1.5 গুণন 1। তাহলে গুণ করলে কত হবে? দেখেন 5 দুগুণে 10, 10 এর 0, মানে 2 1 দ্বারা গুণ করলে তো ওটাই হয়। তাহলে এখানে 2 আর 1.5 গুণ করেন, 5 দুগুণে 10, 10 এর 0, হাতের 1, 2 1 কে 2 এর 3, 3.0। তাহলে এখানে হয় 3। তাহলে এই যে আয়তন হচ্ছে 3 ঘন মিটার। 3 ঘন মিটার। উত্তর শেষ। আয়তন হচ্ছে 3 ঘন মিটার। বলেন ক্লিয়ার কিনা? আয়তন হচ্ছে আমাদের 3 ঘন মিটার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। আয়তন হচ্ছে 3 ঘন মিটার। হ্যাঁ সবগুলো অঙ্ক করে যান, একটু ধৈর্য ধরে করে যান, ইনশাল্লাহ দেখবেন পরীক্ষার হলে এগুলোই কমন পাইছেন। আমি কি কথা বুঝাতে পারছি? কারণ এগুলো অনেক গবেষণা করে যে ম্যাথগুলো আসার মতো এগুলোই কিন্তু আমি রাখছি। এই দেখেন পরিমিতির ম্যাথে চলে আসছি। এই পরিমিতির কয়টা ম্যাথ করেই কিন্তু আজকের ক্লাসে আমরা সমাপ্ত ঘোষণা করব, কারণ জ্যামিতিতে যা করাইছি এই প্যাটার্নের ম্যাথগুলোই আপনি কমন পাবেন ইনশাল্লাহ। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, একটু মনোযোগ দেন। আর যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করেন নাই, যারা ক্লাসটা এখনো শেয়ার করেন নাই, ক্লাস রিয়াকশন ইউজ করবেন, পাশাপাশি শেয়ার করবেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করে নাই। এ কি অবস্থা রে ভাই? ক্লাসে রিয়াকশন ইউজ করবেন, শেয়ার করবেন,
এত কষ্ট করে যদি আমি ক্লাস নিতে পারি, ঘনমিটার কেন ভাই? আয়তনের একক হচ্ছে ঘন, এই জন্য ঘনমিটার। আয়তন বের করতে বললে ঘন হয়। আচ্ছা, একটু মনোযোগ দেন। একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়। ওকে, ডান। অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, বুঝছি। এই হচ্ছে আমার মই, এই হচ্ছে আমার উচ্চতা, এই হচ্ছে মই থেকে ভূমির দূরত্ব। এটার মান দেওয়া আছে 8, এই বেটার মান দেওয়া আছে হচ্ছে আমার 15, এটার মান দেওয়া আছে আমার 15। আমাকে মইয়ের দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে এটার মান বের করতে বলছে। বলেন, এই বেটার মান যদি আমার বের করতে বলে, এটা কি কঠিন কিছু ছিল? একেবারে সহজ না, ডিরেক্ট। আপনি দেখেন পরিমিতির এই ধরনের ম্যাথগুলো আসতে পারে। এটা কিন্তু কৃষি অধিদপ্তর উপসহকারী পরীক্ষা 2011 সালে লিখিত, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক পরীক্ষায় আসছে, আর অনেকগুলো জব পরীক্ষায় আসছে। তাহলে এই প্রশ্নটা আমাদের পারা কতটা সহজ আমরা জানি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ইকুয়াল 15 স্কয়ার প্লাস কি বলেন 8 স্কয়ার। তাহলে আমরা এখানে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার লিখতে পারি কিনা বলেন? অবশ্যই লিখতে পারি। আমরা লিখলাম। লিখলে আমাদের এখানে আমাদের উত্তর কত আসে বলেন? 15 মানে 225 যোগ 8 8 64, যোগ করলে 225 আর 64 যোগ করে দেন। যোগ করলে আমাদের কত আসে ভাইয়া? যোগ করলে আমাদের মানটা আসবে 289। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করতে চাই, √289। বলেন 289 রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 17। 289 রে আমরা বলি 17। এই যে 17, এটাই হচ্ছে আমার উত্তর। তাইলে এই এক্স এর মান 217 বা মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার। ক্লিয়ার? মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার। বলেন ক্লিয়ার কিনা? এটা মুখোমুখি পারা যায়, এটা মুখোমুখি পারা যায়। যারা পারছি ওকে ডান, আর যারা পারি নাই তাদের জন্য ভয়ের কোনো কিছু নাই। এবার এই প্রশ্নে আসেন, দেখেন কি বলছে। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উন্নতি, মানে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উন্নীত করে দেওয়ালের ছাদ স্পর্শ করলে দেওয়ালটির দৈর্ঘ্য কত? খুবই সিম্পল। দেখেন, এই হচ্ছে মই, এটার মান হচ্ছে 18 মিটার। ভূমির সাথে সে উন্নতি কোণ তৈরি করছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই সেই উচ্চতা, এটা আমাকে বের করতে বলছে, কারণ আমাকে বলছে কি দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির দৈর্ঘ্য কত। তাহলে দেওয়ালের দৈর্ঘ্য এক্স। তাহলে এবার দেখেন, এই প্রশ্নে আপনি না পারার আসলে কোনো কিছু নাই। আমরা সবাই জানি যে যখন আমাদের অতিভুজের মান আর লম্বের মান দেওয়া থাকে, তখন আমরা বলি সাইন থেটা। সাইন থেটা বলতে এখানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। উপরে লম্ব বলতে এক্স আর অতিভুজ বলতে এখানে 18। যারা আমার ত্রিকোণমিতির পরিমিতির ক্লাস করছেন তাদের কাছে এই ম্যাথগুলো হচ্ছে 2 থেকে 3 সেকেন্ডে করার কথা, কারণ এই ডিগ্রির মান মনে রাখার কৌশল শিখাইছিলাম, তারপরে সূত্র মনে রাখার কৌশল শিখাইছিলাম, পরিমিতির মানগুলো কত দ্রুত বের করবেন সেটা শিখাইছিলাম। মনে পড়ে? যারা আমার বেসিক ক্লাসগুলো করছেন তারা খুব ভালো পারার কথা এটা। তাহলে এখানে দেখেন, জাস্ট এই যে সাইন 30 ডিগ্রির মান 0 ডিগ্রি 30 ডিগ্রি আমি এভাবে শিখাইছিলাম। এপাশে আঙ্গুল একটা, কারণ সাইন 30 ডিগ্রির মান বেসিক্যালি হচ্ছে হাফ ইকুয়াল এক্স ভাগ 18। তাহলে এখানে এক্স দ্বারা 2 রে গুণ করলে 2x ইকুয়াল 18। তাহলে এক্স এর মান হয় 18 ভাগ 2 সমান 9। তাহলে এই বেটা এক্স এর মান বা উচ্চতার মান হচ্ছে 9। তাহলে উচ্চতা হচ্ছে 9। উচ্চতা কত? 9। বলেন ক্লিয়ার কিনা? উচ্চতা হচ্ছে 9। হ্যাঁ স্যার, সব মনে আছে, মাশাআল্লাহ। যাদের মনে আছে তারা একেবারে কি বলবো, ঝাক্কাস ম্যাথ করতে পারবেন। আমি কি বলছি, ডিগ্রির মান মনে রাখার কৌশল শিখাইছিলাম, একেবারে মুখস্থ আর জীবনও করা লাগবে না। এরপরে সূত্র মনে রাখার কৌশল শিখাইছিলাম, এরপরে হচ্ছে পরিমিতির ম্যাথগুলো করা শিখাইছিলাম। হ্যাঁ, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত বাদেও আমি আবার টেকনিক শিখাইছিলাম যে ট্যান থেটা কখন ব্যবহার করব, যখন লম্ব আর ভূমি দেওয়া থাকবে, কৌশল শিখাইছিলাম। এই কৌশলগুলো যাদের মনে আছে তাদের কাছে এই ম্যাথগুলো হচ্ছে মামুলি ব্যাপার, তারা এখন নিমিষের মধ্যে ম্যাথগুলো করে ফেলতে পারতেছেন। ক্লিয়ার সবাই? বলেন ক্লিয়ার কিনা? সামনে আগাবো? সামনে চলে গেলাম। ওকে, বলেন এই প্রশ্নটা কি হবে? সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি।
সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হলে গাছটির উচ্চতা কত? দেখেন ছায়ার দৈর্ঘ্য সবসময় ভূমি হিসেবে কাজ করে। তাহলে এই যে গাছের ছায়া ধরেন, এটা গাছের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, 10 মিটার দিলাম 10 মিটার। এরপরে আমারে বলছে উন্নতি কোণ। দেখেন উন্নতি কোণ সবসময় উপরের দিকে হয়, তাহলে এই জায়গায় উন্নতি কোণ 60 ডিগ্রি, আর এই জায়গায় গাছের দৈর্ঘ্য এক্স এর মান। তাহলে পারবো না বলেন তো? এখানে আমরা কি ব্যবহার করব বলেন? আমার দেওয়া আছে কার মান, ও আমাকে কার মান বের করতে বলছে? গাছটির উচ্চতা বের করতে বলছে। আচ্ছা গাছটির উচ্চতা বের করতে বলছে মানে এটাই বের করতে বলছে, এটা ইকুয়াল হোয়াট? এক্স এর মান বের করতে বলছে। তাহলে এটা কি পারা যাবে বলেন? কি করব? আমার এখানে লম্ব আর ভূমির মান দেওয়া আছে। ভাই লম্ব আর ভূমির মান দেওয়া থাকলে আমি বলছি tan টি এর উপরে অর্ধেক নিচে অর্ধেক। অথবা এটাকে আপনি এভাবেও আঁকতে পারেন, ধরেন ছায়াটা এই পাশে 10 মিটার, এইভাবে 10 মিটার, এটা হচ্ছে আমার উচ্চতা এক্স, এটা হচ্ছে আমার কি বলবো সূর্যের উন্নতি কোণের সাথে উন্নতি কোণ এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করলো। এভাবেও আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। তাহলে যখন আমাকে এক্স এর মান বের করতে বলতেছে, ভূমির মান দেওয়া আছে, তখন আমি এভাবে বলছিলাম tan থিটা, টি এর উপরে অর্ধেক নিচে অর্ধেক, তার মানে উপরে আর নিচে যদি মান থাকে তখন tan থিটা ব্যবহার হয়, যাকে আমরা বলি টেরা লম্বা ভূত। তাহলে এই জায়গায় tan 60 ডিগ্রি ব্যবহার করতে হবে আমাকে। তাহলে বলেন tan 60 ডিগ্রি ইকুয়াল কত বলেন? এখানে আমরা বলতে পারি উপরে এক্স, নিচে বলতে পারি 10। এবার বলেন তো tan 60 ডিগ্রির মান কত? যারা আমরা পারছি তারা একটু বলবো tan 60 ডিগ্রির মান কত? আমরা এটাও শিখছিলাম tan এর ডিগ্রির মান কিভাবে মনে রাখবো। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে √3 ইকুয়াল x ভাগ 10। এবার যদি আমরা x, এই নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা x ইকুয়াল কি বলতে পারি? 10 দ্বারা √3 এর গুণ করলে 10√3। এটাই আমার উত্তর। x এর মান হচ্ছে 10√3। টেরা লম্বা ভূত। বলেন ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট ক্লিয়ার? বলেন বলেন বলেন। এই যারা এগুলার বেসিক ক্লাস করছে, যারা আমার এই ত্রিকোণমিতি এবং পরিমিতির বেসিক ক্লাস করছে, তাদের কাছে এই সব প্যাকার পানি যোগ প্যাকার পানি, শুধু এটা না, যারা চতুর্ভুজের আমার বেসিক ক্লাস করছে তাদের কাছে এই সব জিনিস মামুলি ব্যাপার, পানি পানি হওয়ার কথা, তাই না? যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করে নেই, ক্লাসে আমরা শেয়ার করি নাই, অবশ্যই শেয়ার করব, পাশাপাশি ক্লাসে রিয়াকশন ইউজ করব। ওকে স্যার চিত্র লিখতে হবে কি? হ্যাঁ চিত্র যদি আঁকেন তাহলে আরো ভালো, না আঁকলেও সমস্যা নেই। বীজগণিতের ক্লাস গতকালকে নিছি, যারা ক্লাস করেন নাই গতকালকের ক্লাসটা করে নেবেন। আর শোনেন, আমাদের এই সবগুলো ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউবে গিয়ে জব মেডিসিন দিয়ে সার্চ করবেন, ঠিক আছে? এই জব মেডিসিন দিয়ে সার্চ করবেন, এই জব মেডিসিন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আপনারা ধরেন ইউটিউবে গেলেন, এই যে ইউটিউবে গেলেন, ইউটিউবে যাওয়ার পর আপনারা হচ্ছে সার্চ করবেন জব মেডিসিন দিয়ে, এই যে জব মেডিসিন দিয়ে সার্চ করবেন। এই জব মেডিসিন দিয়ে সার্চ করলে দেখবেন আমাদের চ্যানেল চলে আসবে, এই যে চ্যানেল চলে আসছে। এই চ্যানেলে গিয়ে আপনারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন সবাই। দেখবেন যে চ্যানেলে সাবস্ক্রাইবার দেওয়া আছে 7.55, ওটাই আমাদের চ্যানেল। আমাদের আগের চ্যানেলটা হ্যাক করছে, ওটাতে প্রায় 50,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল। ওটা হ্যাক করার পর এখন আমাদের এই যে নতুন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সবগুলো লাইভ ক্লাস চলে যায়। ইউটিউবে কিন্তু ক্লাস টেনে টেনে দেখার মজা আলাদা। সো আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে এই ক্লাসগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে? যারা যারা আছি প্রত্যেকেই আমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবো, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবো। ওকে আফসোস করে লাভ নাই, পাটিগণিতের ক্লাস একটু পরেই শুরু হবে, 5টায় কিন্তু আবার ক্লাস শুরু হবে, 5টায় আবার ক্লাস, 5টায় আমাদের তৌহিদ স্যার ক্লাস দিবে। ক্লাসের উপরে থাকেন, একটু পরিশ্রম করেন। জব মেডিসিন যে প্যাটার্ন শেখাচ্ছে এই প্যাটার্ন থেকেই প্রশ্ন কমন পাবেন। বাসায় পড়তেছেন ওকে ডান, ফাঁকে ফাঁকে বাসায় পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু জব মেডিসিন আপনাকে যেসব গুরুত্বপূর্ণ বলতেছে এগুলোর উপর আস্থা বা ভরসা রেখে পরীক্ষায় ঢোকেন, ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পাবেন। আগামীকালকে যাদের পরীক্ষা তারাও কিন্তু আমরা কি করতে পারবো বলেন? তারাও কিন্তু এগুলো থেকেই কমন পাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বেসিক গুলো নিয়ে আমরা পেইড ব্যাচে ক্লাস নিছি, যারা আমাদের পেইড ব্যাচে আছেন তারা সবাই খুব ভালোভাবেই জানেন যে আমাদের বেসিক ক্লাসগুলো কতটা ইনফরমেটিভ হয় এবং কতটা ডেপথ থেকে আমরা পড়ানোর চেষ্টা করি। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমি আর সময় স্টে না করি, ডিলে না করি, আজকের সেশনে জ্যামিতিতে আমরা এই 14টা ম্যাথই রেখেছিলাম,
এই 14টা ম্যাথই আমাদের হচ্ছে মেরুদণ্ড হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ জ্যামিতির। এবং আমরা একটু পরেই ঠিক 5টায় আমরা পাটিগণিতের ক্লাস করব। 5টায় আমাদের পাটিগণিতের সাজেশনমূলক ক্লাস নেবে তৌহিদ স্যার। আমাদের ইমন স্যারও ক্লাসটা নিতে পারতো, কিন্তু ইমন স্যার হচ্ছে আমাদের পেইড ব্যাচে, স্যারের প্রায় 4টা ব্যাচে ক্লাস রয়েছে, স্যার কিন্তু আজকে পেইড ব্যাচে ক্লাস নিচ্ছেন। তো 5টায় তৌহিদ স্যার ক্লাস নেবে ইনশাআল্লাহ। এই তৌহিদ স্যারের ক্লাসে আমরা সবাই থাকবো। তৌহিদ স্যার একজন বিসিএস ক্যাডার মানুষ এবং সে তথ্য ক্যাডার। সো স্যারের একটা বিগ এক্সপিরিয়েন্স রয়েছে। স্যার পাটিগণিত থেকে আপনাদের যে ম্যাথগুলোকে ফোকাস করতে বলবে, এই ম্যাথগুলোকে ফোকাস করলে আশা করা যায় যে আপনারা পাটিগণিতেও একটা ফুল মার্কস কমন পেতে পারবেন। আচ্ছা, যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, যারা আমরা পুরো ক্লাসটা করলাম কিন্তু যাদের বেসিকে একটু ঘাটতি রয়েছে, তাদেরকে আমি বলবো যে এই বেসিক ঘাটতি করার জন্য জব মেডিসিনের বিকল্প আর অন্য কোনো প্রতিষ্ঠান আমার মনে হয় না বাংলাদেশে আছে। যারা আমাদের জব মেডিসিনের পেইড কোর্সে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করেন তো জব মেডিসিনের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, কতটা ইনফরমেটিভ এবং কতটা বেসিক প্রবণ হয়, একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করলে যারা নতুন তারা বা যাদের বেসিক একটু দুর্বল তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বলেন। না, কোনো রেস্ট হবে না। রেস্ট নিলে তো শোনেন, আমরা চাইলে আমরা যদি ক্লাস না দিতাম আমাদেরই লাভ, কিন্তু আমরা চাই আপনারা পরীক্ষার হলে গিয়ে জব মেডিসিনের চেহারা সামনে ভাসমান দেখেন, মামিনুল ভাইয়ের চেহারা ভাসমান দেখেন, তহিদ স্যারের চেহারা ভাসমান দেখেন, নাসির স্যারের চেহারা ভাসমান দেখেন। তারপরে আজকে আমাদের সন্ধ্যা 7টার দিকে আবার ক্লাস আছে আমাদের ইংলিশের ম্যারাথন সাজেশনমূলক ক্লাস। 9:30টায় আবার জিকে সাজেশনমূলক ক্লাস নিবে আমাদের মিহির স্যার। ইংলিশের ক্লাস নিবে আমাদের হচ্ছে সবচেয়ে বিগ এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন শিক্ষক সুমন হায়দার স্যার, যার এক্সপিরিয়েন্স প্রায় 17 বছর ধরে এই জগতে ক্লাস নিচ্ছেন। সো স্যারের সাজেশন থেকেও দেখবেন যে আপনারা শতভাগ কমন পাবেন। চলতে থাকবে। আজকের দিনটা একটু কষ্ট করেন সবাই, ঠিক আছে? আজকের দিনটা একটু কষ্ট করেন সবাই, টেনশন নাই। ওকে, যাদের বেসিক দুর্বল তাদেরকে আমি বলবো জব মেডিসিন আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম। এই জব মেডিসিনের আপনি একটা বেসিক কোর্সে ভর্তি হয়ে যান। জব মেডিসিনের একটা বেসিক কোর্সে আপনি ভর্তি হয়ে যান। এই জব মেডিসিনের একটা বেসিক কোর্সে ভর্তি হইলে আপনি দেখবেন আপনার বেসিক অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। আমাদের প্রাইমারির বেসিক কোর্স রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনি প্রাইমারির জন্য প্রস্তুতি নেবেন, আপনি প্রাইমারির জন্য প্রস্তুতি নেবেন। আবার যদি আপনার মনে হয় যে আপনি 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে আপনি 10 থেকে 20 গ্রেডেরও প্রস্তুতি নিতে পারেন। এই ব্যাচগুলোতে আপনারা নামমাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জান, নামমাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং প্রতিটা কোর্সে কিন্তু আপনি বই পাবেন। 10 থেকে 20তম গ্রেডের ডেডিকেটেড লিখিত ব্যাচও আমাদের আছে। কারো যদি মনে হয় যে আমার প্রিলির প্রস্তুতি মোটামুটি প্রতিটা অধ্যায় বেস লিখিত প্রস্তুতি খুব ভালোভাবে নিতে চাই, তাদের ক্ষেত্রে আমি বলবো যে লিখিত প্রস্তুতির জন্য আমাদের 10 থেকে 20তম গ্রেডের একটা লিখিত ডেডিকেটেড ব্যাচ রয়েছে। এই ব্যাচে ভর্তি হতে পারবেন। আর এই ব্যাচগুলোতে ভর্তি হলে আবার কি পাবেন? 1050 টাকা সমমূল্যের বই ফ্রি পাবেন। 1050 টাকা সমমূল্যের বই ফ্রি পাবেন। এই বইগুলোও কিন্তু ফ্রি পাবেন। তো যারা আমরা ভর্তি হতে চাচ্ছি আমার কলিজার ভাই কলিজার বোন, তারা আমরা এই নাম্বারটাতে যোগাযোগ করব 01901519501 অথবা 02030405। এই নাম্বারগুলোতে আমরা কি করব ভাইয়া? এই নাম্বারগুলোতে আমরা কল দিব। আর যদি আমাদের ফোনে টাকা না থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জাস্ট আপনাদের নাম্বারগুলো শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন ইনশাআল্লাহ। কল করে জব মেডিসিনের আরেক নাম হচ্ছে মানবতার ফেরিওয়ালা বা সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবামূলক প্রতিষ্ঠান যারা আপনারা টিউশনি করায় চলেন বা হচ্ছে অনেক কষ্ট করে পড়াশোনা করতেছেন, তাদের জন্য আমরা সবসময় নিবেদিত প্রাণ। অর্থাৎ আপনার বেসিক স্ট্রং করার জন্য প্রাইমারির দেখেন, এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে কিন্তু আমরা ক্লাস নিব 160টা, এক্সাম নিব 243টা এবং আপনি এখানে সার্ভিস পাবেন ঠিক পরীক্ষার আগের দিন পর্যন্ত। পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন এবং এই 10 থেকে 20তম গ্রেডের লিখিত কোর্স কিন্তু আমরা 3 মাসের মধ্যে শেষ করাই দেব ইনশাআল্লাহ। কেন? কারণ এই 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি খুব দ্রুত নিয়ে শেষ করতে হবে। এই জন্য কারণ 10 থেকে 20তম গ্রেডের সার্কুলারগুলো প্রতি সপ্তাহেই আসে আর প্রতি শুক্র শনিবারে কোনো না কোনো জব পরীক্ষার কি থাকে, পরীক্ষা থাকে, পরীক্ষার ডেট দিয়ে দেয়। সো এই জন্য আমরা 10 থেকে 20তম গ্রেডে কম সময়ে প্রস্তুতি নিয়ে আমরা নিজেদেরকে দুর্বার করার চেষ্টা করব। তো ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোন, আর যাদের ফোনে টাকা নাই তারা আরেকটা কাজ করতে পারেন, আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করতে পারেন। আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কি করবে, কল করবে ইনশাআল্লাহ। ওকে, আমি আর সময় না নেই, আপনারা 30 মিনিট একটু রেস্ট নেন। এই রেস্ট নেওয়ার পর আবার শুরু হয়ে যাবে আমাদের পাটিগণিতের ম্যারাথন ক্লাস ইনশাআল্লাহ। ম্যাথ নিয়েই তো আমাদের সবচেয়ে বেশি ভয়। এই জন্য ম্যাথের ভয়ের জন্য ম্যাথকে আমরা পার্ট বাই পার্ট করে পুরো পরিপূর্ণতা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম কলিজার ভাই কলিজার বোন। ওকে,
তাইলে যারা আমরা আছি এখানে প্রত্যেকে আমরা বলবো জব মেডিসিনের মেসেঞ্জার অপশনে মেসেজে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করলেও হবে। তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।